হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আজকের এই ভিডিওতে তোমাদের জিমি ভ্যালেন্টাইন গল্পটি পড়াবো। জিমি ভ্যালেন্টাইন গল্পটির লেখক হলেন ও হেনরি। ও হেনরি সম্পর্কে তোমাদের বইয়ে যে লেখক পরিচিতির অংশটুকু রয়েছে তা থেকে আমরা লেখক সম্পর্কে সম্যক ধারণা তৈরি করব অবশ্যই। তবে তার আগে যে গল্পটি আজ আমরা আলোচনা করতে চলেছি তার যে বিষয়বস্তু সেটার একটি সম্যক ধারণা তোমাদের রাখা দরকার। তাই আগে গল্পটি নিয়ে একটুখানি কিভাবে গল্পটি লেখা হয়েছে, কি বিষয়ের উপরে, তা আলোচনা করে নিচ্ছি। এই গল্পটির যে শিরোনাম জিমি ভ্যালেন্টাইন, এই নামেই যে ক্যারেক্টারকে দেখানো হয়েছে লেখক সেই ক্যারেক্টারের নামেই গল্পটির নামকরণ করেছেন। অর্থাৎ পুরো গল্প জুড়ে আমরা এখানে জিমি ভ্যালেন্টাইন এই নামের এক ব্যক্তির জীবন সম্পর্কে বা জীবনের ঘটনা সম্পর্কে জানতে পারব। এই গল্পে দেখানো হয়েছে জিমি ভ্যালেন্টাইন নামের সেই ব্যক্তি একজন দক্ষ সিদেল চোর। সেই চোর সারা জীবন ধরে তার চুরির যে দক্ষতা, সেই দক্ষতা দিয়ে যে বড় বড় ধরনের চুরি করে ফেলেছে, সেই চুরিগুলো খুব সাধারণ মানের নয় বলে তাকে স্বাভাবিকভাবেই সাধারণ পুলিশ ধরতে পারার ক্ষমতা রাখে না। এই রকম একজন দক্ষ চোরকে ধরার জন্য সরকারের পক্ষ থেকে ডিটেকটিভকে অ্যাপয়েন্ট করতে হয়েছে এই রকম একজন চোরকে খুঁজে বার করার জন্য। তো এই গল্পের শুরু থেকেই দেখানো হচ্ছে যে জিমি ভ্যালেন্টাইন একটি বড় অনেক চুরি সে করেছে এবং অনেকবার সে সেই চুরির দায়ে ধরা পড়ে জেলে তাকে থাকতে হয়েছে। কিন্তু গল্পের শুরুতে আমরা সেই দৃশ্যই দেখতে পাবো যেখানে দেখানো হয়েছে একটি বড় অপরাধের জন্য সে 10 মাস হলো জেলে রয়েছে। এবং গল্পের শুরুতেই দেখানো হচ্ছে যে কারাধ্যক্ষ, অর্থাৎ যে পুরো জেলের যিনি দায়িত্বে রয়েছেন সেই ওয়ার্ডেন বা কারাধ্যক্ষের অফিসে জিমিকে ডেকে পাঠানো হচ্ছে এবং সেখানে তার হাতে একটি গভর্নরের মার্জনাপত্র বা ক্ষমাপত্র তাকে তুলে দেওয়া হচ্ছে এবং তাকে এই যে চুরি করা, যেটা অপরাধমূলক একটি কাজ, সেই কাজ বন্ধ করে সৎ সুন্দর জীবনযাপন করার উপদেশ দেওয়া হচ্ছে। কিন্তু জিমি এমনই একজন মানুষ যে তার যে রাস্তা, সেই পথ থেকে সে সরে আসতে একেবারেই নারাজ। সে চৌর্য বৃত্তির জন্য বিভিন্নভাবে বহু জায়গা থেকে বহু সরঞ্জাম গুছিয়ে একটি সুন্দর সরঞ্জামের বাক্স তৈরি করেছে, যেটি তার সারা জীবনের অর্জন করা অর্থ দিয়ে সে সেই সরঞ্জামগুলোকে কিনে তৈরি করেছে আরও বড় মাপের চুরি করবে বলে। এবং সারা শহর জুড়ে সে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় চুরি করে বেড়ায় এবং সেই পথ থেকে সে মোটেও সরতে নারাজ। তো এখানে এই গল্পের মধ্যে যে মুখ্য বিষয়টি দেখানো হয়েছে যে এমন জীবনযাপনে অভ্যস্ত সেই জিমি ভ্যালেন্টাইন, সে তার জীবন জুড়ে শুধু চুরি ছাড়া আর কোনো কিছুই বোঝে না। কিন্তু এমন একজন মানুষের জীবনেও একটা বিশাল বড় পরিবর্তন আসে। সে এই চুরির পরে যে জেলে প্রবেশ করেছিল সেখান থেকে ছাড়া পাওয়ার পরে সে একটি শহরে যায়, ছোট্ট একটি শহরে। সেখানে হঠাৎ সেখানে তার সেই শহরে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল সেখানকার যে ব্যাংক, সেই ব্যাংকটাকে লুট করা বা সেই ব্যাংকে চুরি করা। কিন্তু তার আগেই সে ব্যাংকের যে মালিক ছিলেন
তার একটি সুন্দরী কন্যার মানে সঙ্গে সে মানে তার সাক্ষাৎ হয় এবং পরবর্তীতে সেই কন্যার প্রেমে পড়ে যায় জিমি। এবং এই প্রেম তার জীবনের যে একটি বিশাল পরিবর্তন নিয়ে আসে, সে একজন নতুন মানুষে পরিণত হয়। কিভাবে সে এই নতুন মানুষে পরিণত হয়, কিভাবে তার সেই পিছনে ফেলে আসা চৌর্য বৃত্তির জীবনকে সে কাটিয়ে উঠতে পারে, সেই বিষয়কেই উপস্থাপন করেছেন লেখক এই গল্পের মধ্যে দিয়ে। এবং তার পরবর্তীকালে তার এই যে পরিবর্তন, যেটি তাকে মানে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসেছে, স্বাভাবিক জীবন যাপনে তাকে উদ্বুদ্ধ করেছে, সেই জীবনে সে যখন প্রায় অভ্যস্ত হতে চলেছে, সেই সময়ে সেই ডিটেকটিভ তার সামনে এসে উপস্থিত হন এবং তাকে তার চুরির যে দায়, সেই দায় থেকে কিভাবে মুক্ত করেন, সেটাকে নিয়েই পুরো গল্পটি লেখা হয়েছে। ভীষণ সুন্দর একটি গল্প। এই গল্পকে পরবর্তীকালে বিভিন্ন সিনেমায় চিত্রায়িত করা হয়েছে। গল্পের বিষয়বস্তু তোমরা হয়তো দেখেও থাকবে অনেকেই। তো সেই গল্প আজ আমরা আলোচনা করতে চলেছি। তবে তার আগে আমাদের লেখক পরিচিতির যে অংশটুকু, সেটুকু একটু জেনে নেওয়া দরকার। এই গল্পের লেখক ও হেনরি, যার আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার। তিনি ও হেনরি এই ছদ্ম নাম নিয়ে লেখার জগতে নিজেকে খুব পরিচিত করে তুলেছিলেন। এই বিখ্যাত এবং জনপ্রিয় লেখক ছিলেন আমেরিকার অধিবাসী। 1862 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর নর্থ ক্যারোলিনার গ্রিনসবরোতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি লেখক হিসেবে তার পরিচিতি বা কাজ শুরু করেছিলেন 1902 খ্রিস্টাব্দে। নিয়মিত এবং সৃজনশীল ছোট গল্পকার হিসাবে নিজের একটি পাকা জায়গা তিনি তৈরি করে নিতে শুরু করেছিলেন 1902 খ্রিস্টাব্দে। এবং তিনি সেই সময়টাতে নিউ ইয়র্ক শহরে থাকতেন। সেই সময় থেকেই তার লেখক হিসাবে একটি মানে বিশাল জনপ্রিয়তা তৈরি হতে থাকে। তবে তার আগে বেশ কিছু বছর তিনি বিভিন্ন পেশার সঙ্গে নানা সময়ে যুক্ত ছিলেন। প্রথম জীবনে তিনি ফার্মাসিস্ট হিসেবে একটি ওষুধের দোকানে কাজ করতেন। তারপর একজন ড্রাফটসম্যান হিসাবেও অনেকদিন কাজ করেছেন। ব্যাংক কর্মী হিসেবেও তিনি নিযুক্ত ছিলেন। শেষে একজন সাংবাদিক হিসেবেও তিনি বেশ কিছুদিন কাজ করেছিলেন। তবে এত কাজের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল তার এই সৃজনশীল ছোট গল্প লেখা। তার যে বিখ্যাত লেখাগুলি, যেগুলি জনপ্রিয়তার চরম শীর্ষে পৌঁছে গিয়েছিল, সেই লেখাগুলির মধ্যে বেশ কয়েকটি হলো দ্য র্যানসম অব দ্য রেড ক্লিফ, দ্য গিফট অব দ্য ম্যাজাই, দ্য থার্ড ইনগ্রেডিয়েন্ট, দ্য ক্যাপ অ্যান্ড দ্য অ্যান্থেম, দ্য লাস্ট লিভ। এই সমস্ত গল্পগুলি ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করে। তার যে লেখা, সেই লেখার একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটাকে অনেক বেশি জনপ্রিয়তা দিয়েছিল, যে বৈশিষ্ট্যগুলির জন্য তিনি ভীষণভাবে পাঠকের কাছে সমাদৃত হয়েছিলেন, সেগুলি হলো তার যে গল্প লেখার যে কায়দা, চরিত্রায়ন, বুদ্ধির দীপ্তি, হাস্যরস পরিবেশনের অসাধারণ ক্ষমতা, পরিহাস মুখরতা, এবং বলতে গেলে মানে গল্পের যে শেষে, সেই শেষ জায়গাটিতে চমকপ্রদ একটি পরিণতি তিনি ভীষণ সুন্দরভাবে সৃষ্টি করতে পারতেন, যেটি প্রায় অপ্রত্যাশিত হতো পাঠকের কাছে। এই বিষয়গুলি পাঠকদেরকে তার খুব কাছের মানে মানুষ হিসাবে টেনে আনতে সাহায্য করেছিল। তার এই গুণগুলোতে বা তার এই লেখার যে ভেতরের যে কোয়ালিটি, সেটাকে এনহ্যান্স করেছিলেন বা প্রায় বাড়িয়ে তুলেছিলেন তার স্ত্রী। এবং তিনি ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেন এই জিমি ভ্যালেন্টাইন গল্পটি লেখার জন্য। তো এই গল্পের এবার সরাসরি আমরা মূল বিষয়ে প্রবেশ করব।
চলো তাহলে এবার গল্পটা দেখে নেওয়া যাক। A guard came to the prison shoe shop where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. প্রথম যে দৃশ্যটা দেখানো হচ্ছে সেটা একটা জেলখানা। জেলখানাতে একটি শু শপ রয়েছে। আমরা সকলেই জানি যে জেলখানায় যে সমস্ত কয়েদিরা অনেকটা সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য সাজাপ্রাপ্ত হয়, সেই সমস্ত কয়েদিরা শুধুই যে জেলখানায় বসে থাকে, বসে কাটায় তা কিন্তু নয়। প্রত্যেকটি কয়েদিকে নির্দিষ্ট কাজে নিযুক্ত করা হয়। যে যেমন যে কাজটায় দক্ষ তাকে সেই কাজে নিযুক্ত করা হয়। মানে কয়েদি থাকাকালীন অবস্থায় প্রত্যেকটি কয়েদিকে কোনো না কোনো কাজের সঙ্গে সারা দিন ব্যাপী নিযুক্ত থাকতে হয়। তো জিমি ভ্যালেন্টাইন এমন একজন দোষী বা এখানে একজন কয়েদি যে জুতো সেলাইয়ের কাজটাতে ভীষণ এক্সপার্ট ছিল, মানে বেশ সুন্দর কাজ করত। তাই জিমি ভ্যালেন্টাইনকে শু শপে, ওখানকার মানে জেলখানার মধ্যেই যে শু শপ রয়েছে, জুতোর মানে একটি ছোটোখাটো দোকানের মতো, সেই দোকানে বা সেই জায়গাতে তাকে কাজে নিযুক্ত করা হয়েছে। তো দৃশ্যটিতে দেখানো হচ্ছে যে গার্ড, একজন জেলখানার গার্ড, পাহারাদার, সে এলো সেই প্রিজনের মধ্যেকার যে শু শপ সেখানটায়, where Jimmy Valentine was assiduously stitching uppers, যেখানে জিমি ভ্যালেন্টাইন অ্যাসিডিয়াসলি, এই শব্দটার মানে হলো খুব মনোযোগ সহকারে, খুব সতর্কভাবে, অক্লান্ত পরিশ্রমের দ্বারা, অর্থাৎ খুব মনোযোগ সহকারে স্টিচিং মানে সেলাই করছিল। কি সেলাই করছিল? আপার্স। আপার্স বলতে যে কোনো জুতোর দুটো পার্ট হয়, একটা লোয়ার পার্ট, তলার যে বেসটা, আর একটা আপার পার্ট। তো এখানে দেখানো হচ্ছে জিমি ভ্যালেন্টাইন সেই জুতোর আপার পার্টটাকে খুব মনোযোগ সহকারে, বেশ পরিশ্রম সহকারে সে সেলাই করতে ব্যস্ত ছিল। ঠিক সেই সময় একজন জেলখানারি গার্ড এসে তাকে ডাকলো, অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস। এসকর্টেড এই শব্দটার মানে হলো কাউকে পাহারা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, মানে সুরক্ষা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া, তাকে বলা হয় এসকর্ট করা। ঠিক আছে? তো এখানে তাকে বলল যে মানে তোমাকে অফিসে, যে মানে মেইন যে অফিসটা জেলখানার মধ্যে, যে মানে জেলখানার সামনে দিকে ঢুকেই যে অফিসটা থাকে, সে অফিসে তোমাকে কল করা হয়েছে বা ডাকা হয়েছে। এবং সেটা শোনা মাত্র জিমি ভ্যালেন্টাইন যখন আসতে শুরু করলো, তখন তার সঙ্গে সঙ্গে সেই গার্ড তাকে পাহারা দিয়ে বা সুরক্ষা দানের জন্য তাকে পাহারা দিতে দিতে ফ্রন্ট অফিসে তাকে নিয়ে এলো, জেলখানার সামনের সেই অফিসে। There the warden handed Jimmy his pardon, which had been signed that morning by the governor. সেখানে যাওয়া মাত্রই সেই জেলখানার যে ওয়ার্ডেন অর্থাৎ কারাধ্যক্ষ, যার দায়িত্বে সম্পূর্ণ কারাগার চলে বা চালিত হয়, তিনি সেখানকার প্রধান বা হেড, তাকে ওয়ার্ডেন বলা হয়। তো যাওয়া মাত্রই, জিমি সেই অফিসে পৌঁছানো মাত্রই সেই জেলখানার কারাধ্যক্ষ তার হাতে, হ্যান্ডেড জিমি মানে তার হাতে তুলে দিল কি? হিজ পার্ডন। পার্ডন শব্দটার মানে হচ্ছে ক্ষমাপত্র। অর্থাৎ যখন কোনো কয়েদি কোনো দোষে নিযুক্ত হয়ে বহু দিনের জন্য কারাগারে কয়েদি হিসাবে প্রবেশ করে বা করানো হয়, তখন তার যে জেল খাটার যে সময়সীমা, তার আগে যদি কাউকে ছাড় দেওয়া হয় কোনো কারণে বা ছুটি দেওয়া হয়, তার ভালো ব্যবহার, তার আচরণ, তার ব্যাকগ্রাউন্ড সমস্ত চেক করে নিয়ে অনেক সময় কোনো কয়েদির যে জেল খাটার যে সময়সীমা, তার আগেও তাকে ছেড়ে দেওয়া হয়। আর এই ছেড়ে দেওয়ার যে মানে ক্ষমতা, সেটা কিন্তু শুধুমাত্র গভর্নরেরই থাকে। গভর্নর মানে কি? কোনো একটা স্টেটের, অর্থাৎ কোনো একটা মানে জায়গাকার রাজ্যের যে সরকার বা প্রধান, সরকারের যে প্রধান, তাকে গভর্নর বলা হয়। এবং সেই পার্সনেরই একমাত্র সেই ক্ষমতা থাকে যে কোনো জেলের কয়েদিকে তার নির্দিষ্ট শাস্তির সময় পূরণের আগেই ছেড়ে দেওয়ার সেই ক্ষমতাটা তিনি রাখেন। তো এখানে জিমির হাতে
সেরকমই একটি ক্ষমাপত্র তুলে দিলেন সে ওয়ার্ডেন, যেখানে হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যে ক্ষমাপত্রের মধ্যে সিগনেচার করা রয়েছে গভর্নরের দ্বারা, এবং সেটার ডেটটা দেখে বোঝা গেল যে সেই দিনই সকালবেলাতে সেটাতে সিগনেচার করা হয়েছে, গভর্নর সিগনেচার করে পাঠিয়েছেন জেলখানায়, এবং যার মধ্যে লেখা রয়েছে যে জিমি ভ্যালেন্টাইন নামে সেই কয়েদিকে আগাম মানে ছাড় দেওয়া হলো বা ছুটি দেওয়া হলো, জেলখানা শাস্তি থেকে মকুব করা হলো শাস্তি, সেটা লেখা ছিল। জিমি টুক ইট ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি যখন সেই ছাড়পত্রটা হাতে পেল তখন তার আনন্দ পাওয়ার কথা, হিসেব মতো যে কোনো কয়েদি যে সময়ের জন্য দোষী সাব্যস্ত হয়েছে তার আগেই যদি ছুটি পেয়ে যায় তাহলে তার আনন্দ হওয়ারই কথা, কিন্তু জিমি ভ্যালেন্টাইনের যে অ্যাপিয়ারেন্সটা সেটা দেখে মনে হলো না যে জিমি খুব একটা আনন্দ পেয়েছে, বরং সে একটু ক্লান্ত ভঙ্গিতে সেই মানে ছাড়পত্রটা তার হাতে নিল, যার জন্য বলা হয়েছে জিমি টুক ইট ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। একটু ক্লান্ত ভাব দেখে, মানে একটি বিরক্তি রয়েছে, ক্লান্ত রয়েছে, মানে অনিচ্ছা সহকারে সেজন্য সেই লেটারটা নিল। সেই লেটারটা সে পেয়ে খুশি হয়নি, সেটা বোঝা গেল। কেন খুশি হয়নি? হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ আ 4-year সেন্টেন্সড। অ্যাকচুয়ালি জিমি ভ্যালেন্টাইনের যে শাস্তিটা হয়েছিল সেটা 4 বছরের জন্য হয়েছিল, ঠিক আছে? 4 years সেন্টেন্সড, অর্থাৎ 4 বছরের জন্য তাকে জেলে শাস্তি পেতে হবে, জেলখানায় থাকতে হবে, এমন একটা সেন্টেন্সড বা মানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যে সেখানটায় সে কাটিয়েছে অলরেডি 10 months, 10 মাস। এই 10 মাসের মধ্যেই কিন্তু সে অলরেডি তার হাতে ক্ষমাপত্র পেয়ে গেছে 4 বছরের মধ্যে, কিন্তু তাতেও সে খুশি নয়। 4 বছরের শাস্তি 10 মাসের মধ্যে মকুব হয়ে গেল, সেটা যে কোনো কয়েদির কাছে আনন্দের খবর হতে পারত, কিন্তু জিমির কাছে সেটা আনন্দের হলো না। কেন? কারণ হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট। কারণ জিমি ভ্যালেন্টাইন যেদিন জেলে ঢুকেছিল সেদিন থেকেই সে এক্সপেক্ট করেছিল, আশা করেছিল যে খুব বেশি হলে 3 মাস হয়তো সে জেলে থাকবে বা তাকে থাকতে হবে, 3 মাসের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে বা তার ছাড়পত্র চলে আসবে। কি করে সে সেটা ভাবলো? কারণ সে তো একজন দোষী। সেই দোষী ব্যক্তিটি কি করে ভাবতে পারে যে আমি 4 বছরের শাস্তি 3 মাসের মধ্যে কাটিয়ে বেরিয়ে যেতে পারবো? তাহলে নিশ্চয়ই তার পেছনে কোনো গল্প নিশ্চয়ই রয়েছে, সেটাই এখানে বলা হচ্ছে। দেখো, when a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the Star, it is hardly worthwhile to cut his hair. কারণ জিমি ভ্যালেন্টাইনকে এমন একজন শীদেল চোর হিসেবে লেখক দেখিয়েছেন বা তুলে ধরেছেন যে জিমি শুধুমাত্রই মানে ওই ছোটোখাটো চুরি করে, খুব সাধারণ মানের মানুষ তা কিন্তু নয়, বরং জিমি ভ্যালেন্টাইনের প্রচুর মানুষের সঙ্গে, বড় মানে সমাজের উঁচুতলার মানুষের সঙ্গে বিশাল পরিচিতি রয়েছে এবং একটা যোগসূত্র রয়েছে, যে উঁচুতলার মানুষদের সাহায্য নিয়ে জিমি ভ্যালেন্টাইন তার এই শাস্তির সময়সীমাকে খুব সহজেই মকুব করতে পারে বা সময়সীমাকে কাটছাট করে কমিয়ে আনতে পারে, সেই ক্ষমতা রাখে জিমি ভ্যালেন্টাইন। যার জন্য এখানে বলা হয়েছে when a man with as many friends on the outside, যখন কোনো একজন মানুষ যার এত বন্ধু বাইরে, জেলের বাইরে রয়েছে, বসে রয়েছে জিমির জন্য কাজ করার জন্য, সেরকম একজন মানুষ is received in a star, it is hardly worthwhile to cut his hair. এই যে worthwhile মানে উপযুক্ত, to cut his hair, টু কাট হিজ হেয়ার মানে অ্যাকচুয়াল মিনিং হচ্ছে চুল কেটে নেওয়া, কিন্তু এখানে কিন্তু এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো চুলের অগ্রভাগও মানে চুলের ডগাও কেউ বাঁকাতে পারবে না।
একটা প্রবাদ বাক্য আমরা বলে থাকি না, যে মানে আমার চুলের মানে আমার কোনো ক্ষতি করা তো দূরস্থ, আমার চুলের ডগাও তুই বাঁকাতে পারবি না। মানে কি, এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়, মানে কোনো ক্ষতি করা কারোর পক্ষে সম্ভব নয়। তো জিমি ভ্যালেন্টাইন সেরকমই একজন ব্যক্তি, যে জেলের বাইরেও তার বহু পরিচিতি বা সোর্সকে কাজে লাগিয়ে একটা চেইন তৈরি করে রেখেছে, যার মানে সুবাদে সে এর আগেও অনেকবার জেলে ঢুকেছে বা জেল খাটতে হয়েছে তাকে, কিন্তু যতটা সময়ের জন্য তার জেল হয় তার তুলনায় অনেক অল্প সময়ের মধ্যে সে জেল থেকে ছাড়া পেয়ে যায়। এমন একটা চেন তার বাইরে তৈরি করাই রয়েছে, এবং এবারও সেই চেনের সাহায্যে সে 3 মাস, বড় জোর 3 মাস সে জেলে থাকবে, তারপরে বেরিয়ে যেতে পারবে, এমনটাই সে আশা করেছিল। কিন্তু সেটা হয়নি। সেটা 3 মাসের জায়গায় তাকে 10 মাস জেলে কাটাতে হয়েছে। এটাই তার দুঃখের কারণ, যার জন্যই সে 10 মাস পরে যখন এই ছাড়পত্রটি হাতে পেল গভর্নরের, তখন সে মোটেও খুশি হয়নি। যতটা খুশি অন্য কয়েদি হতো ততটা খুশি বা তার চেয়ে অনেক কম, মানে সে খুশি হয়নি বলতে গেলে, কারণ সে তার এক্সপেকটেশন বা আশাকে পরিপূরণ করতে পারেনি। 3 মাসের মধ্যে সে নিজেকে ছাড়াতে সক্ষম হয়নি। এজন্যই সে বড় বেশি ক্লান্ত ভঙ্গিতে সেই চিঠিটা নিল। এবার কি বলছে দেখো, নাও ভ্যালেন্টাইন, said the warden, you will go out in the morning, brace up and make a man of yourself. You are not a bad fellow at heart. Stop cracking safes and leave straight. যখন ওয়ার্ডেন জিমির হাতে সেই পার্ডন লেটার বা ছাড়পত্রটি তুলে দিয়ে সেটা পড়ার পরে জিমি ভ্যালেন্টাইন বুঝতেই পারলো যে কাল সকালে তাকে ছুটি দেওয়া হচ্ছে। তো সেই উপলক্ষে ওয়ার্ডেন তাকে কিছু কথা এখানটায় উপদেশ হিসাবে বলছেন। কি বলছেন? নাও ভ্যালেন্টাইন, অর্থাৎ কারাধ্যক্ষ তখন বললেন যে তাহলে ভ্যালেন্টাইন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, কাল সকালেই তো তুমি বাইরে যাচ্ছ। ব্রেস আপ, এই যে ব্রেস আপ, এই কথাটার মানে হলো নিজের মনকে তৈরি করো, প্রস্তুত করো বা শক্ত করো। কিসের জন্য? অ্যান্ড মেক আ ম্যান অফ ইয়োর সেলফ, এবং নিজেকে সত্যিকারের একজন মানুষে পরিণত করো, তৈরি করো। মানে তুমি যে লাইনটায় রয়েছো, যে কাজ তুমি করছো, সেই কাজটা ভালো মানুষদের কাজ মোটেও নয়। এই যে চুরি করা বা মানে সে কিন্তু খুব সাধারণ মানের চুরি কিন্তু করে না, সে কিন্তু বড় বড় যে মানে সেফগুলো, লকারগুলো, ব্যাংকের লকার বলো বা বাড়িতে বড় ধনী পরিবারের বাড়িতে যে আলমারি বা লকারগুলো থাকে, যেগুলো বেশ হেভিওয়েট লকার, যেগুলো ভাঙা খুব সহজ নয়, সেই লকারের লককে ভ্যালেন্টাইন খুব সুন্দর, খুব সহজেই, যেন মনে হচ্ছে মানে পাউরুটির ওপরে মাখন লাগানো যেরকম খুব স্মুথ, খুব সহজ ব্যাপার, ঠিক তেমন ভঙ্গিতেই সে লকারকে ক্র্যাক করতে পারে, ভেঙে দিতে পারে সেই লকটাকে, যার জন্য সে বড় মানের একজন চোর। তো তাকে ওয়ার্ডেন সেটাই বলছে যে তুমি যে এই যে মানে বড় বড় সেফগুলোকে ক্র্যাক করে বেড়াচ্ছ এবং তার দ্বারা যে উপার্জন করছো, এটা মোটেও একজন সৎ মানুষের, ভালো মানুষের কাজ নয়। তাই এবার ব্রেস আপ, নিজের মনকে তুমি প্রস্তুত করো, অ্যান্ড মেক আ ম্যান অফ ইয়োর সেলফ, নিজেকে একজন সত্যিকারের ভালো মানুষে পরিণত করো। তারপরে ওয়ার্ডেন আবারও বলছেন, ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, মনের দিক থেকে তুমি মোটেও খুব খারাপ মনের মানুষ নও। স্টপ ক্র্যাকিং সেফস, সেই জন্যই তোমাকে বলছি তুমি এই যে সেফগুলোকে অর্থাৎ লকারগুলোকে ভাঙছো বারবার করে, এই ভাঙার কাজটাকে স্টপ করো, বন্ধ করো, অ্যান্ড লিভ স্ট্রেট, এবং সহজভাবে জীবনযাপনে অভ্যস্ত হও, সিধে জীবন কাটাও, এমনভাবে উপদেশ দিলেন। তো এই যে উপদেশগুলো দিলেন ওয়ার্ডেন, তার মানে এই 10 মাসেই যে তিনি শুধু জেমি ভ্যালেন্টাইনকে চিনেছেন তা কিন্তু নয়। জেমি ভ্যালেন্টাইন ওই জেলে এর আগেও অনেকবার এসেছে, এবং তার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সে ওই সেফ ক্র্যাকিংয়ের দোষী সাব্যস্ত হয়েছে এবং সেখানে এসেছে, এবং তার সঙ্গে ওয়ার্ডেনেরও একটা পরিচিতি ঘটে গেছে, এবং সেই পরিচিতির সূত্র ধরে ওয়ার্ডেন জানেন যে জিমি লোকটি কিন্তু মনের দিক থেকে খুব একটা খারাপ মনের মানুষ নয়। মানে যেমন ডাকাতি করতে গেলে যে মন নিয়ে ডাকাতি করে, মানুষকে খুন করে দিচ্ছে, মানুষের বড় ক্ষতি করে দিচ্ছে, তেমন ধরনের মনের মানুষ কিন্তু সে নয়।
বরং বলতে গেলে আর 4জন সাধারণ মানুষের তুলনায় বেশ বড় মনেরই মানুষ জিমি ভ্যালেন্টাইন, কিন্তু যে কাজটা সে বেছে নিয়েছে সে কাজটা মোটেও ভালো নয়। এখানে আমরা একটা কথা বুঝতে পারি বা বলতেই পারি যে আমরা জানি যে সমাজে যে সমস্ত মানুষজন অন্যায় পথে চলে বা কোনো ক্রাইম করার প্রবণতা রাখে, তারা বেসিক্যালি নিজের পেটের দায়ে অর্থাৎ খাদ্যাভাব পূরণ করার জন্যই এই পথগুলোকে বেছে নেয়, যে অন্যায়ের পথগুলোকে, মানে সেই পথে চলে কিছু অর্থ উপার্জন হবে এবং তার দ্বারা আমি খেয়ে পড়ে বাঁচবো। কিন্তু এখানে জিমি ভ্যালেন্টাইনকে লেখক যেভাবে দেখাচ্ছেন তাতে করে সে কিন্তু শুধুমাত্র পেটের দায়ে সে কাজটা করে না, বরং বলতে গেলে সে এটাকে একটা তার নিজের শখ হিসেবে নিয়েছে। মানে আমি এরকম করে সেফ ক্র্যাক করে বেড়াবো এবং আমার পেছনে পুলিশ ছুটবে, আমাকে ধরার চেষ্টা করবে কিন্তু পারবে না, মানে এটা এক ধরনের চ্যালেঞ্জ বলতে পারো, মানে পুলিশকে চ্যালেঞ্জ জানানো। ঠিক আছে, যে সিনেমা টিনেমায় অনেক সময় দেখায় না, দেখতেই পাও যে মানে চোর হচ্ছে বড় মানের চোর, তাকে ধরার জন্য খুব সাধারণ মানুষ পুলিশরা মানে ধরে উঠতে পারে না। সে এমন কায়দায় চুরি করে যে মানে সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। এরকম ধরনের একজন চোর হিসাবে তাকে লেখক দেখাচ্ছেন। তো সেই জন্যই ওয়ার্ডেন তার হাতে সেই ক্ষমাপত্রটি তুলে দেওয়ার পরে তাকে কিছু উপদেশ বাণী বলছেন যে তুমি তো ভালো মানুষ মনের দিক থেকে, তো তাহলে এই ধরনের কাজের সঙ্গে তুমি নিযুক্ত আছো কেন? তুমি এই কাজের পথ থেকে তুমি সরে আসো, ছেড়ে দাও এই কাজ, বরং ভালো কোনো কাজ করে সমাজের বুকে নিজের একটা পরিচিতি করে তোলো, ভালো মানুষ হয়ে নিজেকে মানে তৈরি করো, এমনটা করলে তোমার পক্ষে ভালো। এই কথাটা বললেন ওয়ার্ডেন। ওয়ার্ডেনের উপদেশ শুনে জিমি কিভাবে রিয়্যাক্ট করছে দেখো। মি, said Jimmy in surprise. Why? I never cracked a safe in my life. জিমি সেই কথা শুনে সঙ্গে সঙ্গে এমনভাবে রিয়্যাক্ট করলো যেন সে কিছুই জানে না, কেন সে এখানে জেলখানায় এসেছে বা কিছু, সে ব্যাপারে তার কোনো ধারণাই নেই। এবার সে সেইভাবেই বিস্ময় প্রকাশ করে ওয়ার্ডেনকে বলছে, আমি তো জীবনে একটা সিন্দুকও ভাঙিনি। মানে এমনভাবে সে অভিনয় করছে যেন মনে হচ্ছে যে সে কিছুই জানে না, নির্দোষ একজন ব্যক্তি, তাকে শুধুমাত্র ফাঁসিয়ে দেওয়া হয়েছে এই জেলের শাস্তি ভোগ করার জন্য। তো এই কথা শুনে তখন ওয়ার্ডেন বলছে, ওহ নো, লাফড দ্য ওয়ার্ডেন। এবার তখন সে তার কথা শুনে কারাধ্যক্ষ হেসে ফেলেই বললেন, ওহ নো, অর্থাৎ আরে না না, অফকোর্স নট, নিশ্চয়ই তুমি তো করনি, তুমি তো এরকম ধরনের কাজ করতেই পারো না। মানে তিনি কিন্তু একটুখানি কি বলবো, জিমিকে একটু খোঁচা দিয়েই যেন তিনি এই কথাটা বলছেন যে না না, তুমি কি আর এই কাজ করো, তুমি তো ভালো মানুষ, তুমি এই কাজ করতেই পারো না। লেটস সি নাও, চলো তাহলে দেখাই যাক তুমি কি করেছো না করেছো। তারপরে তিনি বলতে শুরু করলেন, মানে তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হাউ was it you happened to get sent up on that Springfield job? তাহলে তুমি যদি নাই করে থাকো তাহলে এটা কি করে সম্ভব হলো বলো তো? স্প্রিংফিল্ডের যে ঘটনাটা ঘটেছিল সে ঘটনায় তোমাকে জেলে পোড়া হলো কি করে? মানে স্প্রিংফিল্ড নামের একটি জায়গাতে একটি সেফ ক্র্যাক করা হয়েছিল যেখানে প্রচুর অর্থ চুরি গিয়েছিল, এবং স্প্রিংফিল্ডের সেই যে কাজটা সেটাকে স্প্রিংফিল্ড জব হিসাবে এখানে লেখক মানে দেখিয়েছেন। এবং সেখানে যে চুরিটা হয়েছিল সেই চুরিটা অ্যাকচুয়ালি জিমি ভ্যালেন্টাইনেরই করা, সেটা কিন্তু প্রমাণিত হয়েছিল কোনো পুলিশের দ্বারা নয়, বরং ডিটেকটিভের দ্বারা। তো সেই জন্যই তাকে দোষী হিসেবে ধরা হয়েছিল। তো সেই কথাটাই ওয়ার্ডেন তাকে মনে করিয়ে দিচ্ছেন যে আচ্ছা, তুমি তো বলছো তুমি কোনোদিন জীবনে সিন্দুকও ভাঙোনি, তাই যদি হবে তাহলে স্প্রিংফিল্ডের ঘটনায় তোমাকে জেলে পোড়া হলো কি করে? Was it because you wouldn't prove an alibi for fear of compromising somebody in extremely high-toned society? তাহলে কি তুমি এই যে স্প্রিংফিল্ডের ঘটনায় তোমাকে জেলে পোড়া হয়েছে তার জন্য কি তাহলে সমাজের কোনো উঁচু স্তরের কোনো মানুষের বিরাগভাজন হওয়ার আশঙ্কাতেই তুমি নিজের নির্দোষিতার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ দাওনি, তাই কি? এই যে এলআইবি,
এই শব্দটার মানে হলো কোনো একটা অন্যায়ের, মানে যে অন্যায়ের জন্য যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সে সেই অন্যায় কাজটি করেনি, তার জন্য একটি সাক্ষ্য প্রমাণ দেওয়া। যেমন ধরো স্প্রিংফিল্ডের যে ঘটনাটা ঘটেছে, চুরির ঘটনাটা, সেই ঘটনাটার সঙ্গে জিমির যে একটা যোগসূত্র আছে, সেই সময় জিমি সেই জায়গাতেই ছিল, সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু যদি কোনো মানে দোষী সেটা প্রমাণ করে দিতে পারে যে না, যখন যে টাইমে স্প্রিংফিল্ডে সেই ঘটনাটা ঘটেছিল সেই টাইমে আমি অন্য একটা জায়গাতে ছিলাম এবং সেই যে ছিল সেখানে, সেটা যদি সে প্রমাণ করতে পারে, হ্যাঁ, তাহলে সে দোষী সাব্যস্ত হয় না। এটাকে লাইবি বলা হয়। তো সেটাই এখানে ওয়ার্ডেন বলতে চাইছেন যে আচ্ছা, তুমি কি তাহলে এই যে এখানে বলেছে দেখো, এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, অর্থাৎ কোনো সমাজের উঁচু তলার মানুষ, যে মানুষটির সঙ্গে তোমার খুব ভালো একটি সম্পর্ক রয়েছে এবং সেই তোমাকে মানে এই অন্যায় কাজটার দোষ তোমার কাঁধে চাপিয়ে দিয়েছে এবং তার সঙ্গে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যাবে বা কোনো একটা ভেতরের কোনো কথা প্রকাশ হয়ে যাবে, সেই আশঙ্কায় কি তুমি তাহলে মানে নির্দোষ হয়েও তোমার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ দাওনি সেই মানুষটিকে বাঁচানোর জন্যই? কি তাই কি তুমি এই জেলে এসেছো? Or was it simply a case of a mean old jury that had it in for you? অথবা তাহলে এরকমও নাকি এরকম কিছু ঘটনা ঘটেছে যে কোনো একটা নীচ মানসিকতা সম্পন্ন কোনো বুড়ো জুরির কারসাজি যে তোমাকে দোষী বানিয়ে সাজা দিয়েছে? অর্থাৎ তোমাকে যে জাজ তোমার এই অন্যায়গুলোর ওপরে জাজমেন্ট করেছেন বা তোমাকে শাস্তি দিয়েছেন, তার সঙ্গে কি তোমার কোনো শত্রুতা আছে যে তিনি জোর করে তোমাকে ফাঁসিয়ে তোমাকে অকারণেই নির্দোষ হয়েও তোমাকে এই সাজা ভোগ করার জায়গাতে ঠেলে পাঠিয়ে দিয়েছেন? এমনটা কি? মানে তিনি 3টে অপশান দিলেন। কি করে এটা সম্ভব? তাহলে স্প্রিংফিল্ডের ঘটনার সঙ্গে তোমার একটা রিলেশন প্রমাণ হয়েছে, সেটা প্রমাণ হলো কি করে? তাহলে তুমি যদি সেখানে নাই থাকবে, তাহলে স্প্রিংফিল্ডের ঘটনায় তুমি কেন ধরা পড়বে? এটা একটা। দ্বিতীয় হলো, নাকি তুমি কোনো উঁচুতলার কোনো একজন ব্যক্তির বিরাগভাজন হওয়ার ভয়ে তুমি এই দোষটাকে নিজে মাথা পেতে নিয়েছো, মানে নিজের দোষের বিপক্ষে, মানে আমি যে দোষ করিনি সেই সাপেক্ষে কোনো যুক্তি প্রমাণ খাড়া করনি, সেটাই কি? নাকি তোমার সঙ্গে জাজেরই সরাসরি কোনো মানে বৈরিতার সম্পর্ক রয়েছে, যার জন্য জাজ ইচ্ছে করেই তোমাকে এই ইয়ের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে, এই শাস্তি গ্রহণের জন্য তোমাকে ঠেলে পাঠিয়ে দিয়েছেন? তাহলে কি এই 3টের মধ্যে কোনো ঘটনা ঘটেছে? বলেনি, সঙ্গে সঙ্গে তিনি আবার উত্তরও দিয়ে দিচ্ছেন। মানে তিনি এই প্রশ্নগুলো করছেন জিমিকে, কিন্তু তিনি ভালো করেই জানেন যে জিমির মতো একজন মানে মানুষ, সে কিছুতেই স্বীকার করবে না তার অন্যায়টি। এর আগেও সে স্বীকার করেনি, এবারও করবে না। সেই জন্য এবার উত্তরটি তিনি পাবেন না জেনেই উত্তর তিনি নিজেই দিয়ে দিচ্ছেন। ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউর ইনোসেন্ট ভিকটিমস, অর্থাৎ তোমাদের মতো এই যে ইনোসেন্ট ভিকটিম মানে হচ্ছে যারা মানে অভিযোগের শিকার হয়, আর ইনোসেন্ট মানে নিরপরাধ। তো উনি বলছেন যে হ্যাঁ, তোমাদের মতো নিরপরাধ ব্যক্তিদের এরকমই কোনো না কোনো কারণে অভিযোগের শিকার হতে হয়। হ্যাঁ, তুমি আর কি করবে? তুমি ঠিকই বলেছো, তুমি তো নিরপরাধ ব্যক্তি ছিলে, কিন্তু মানে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই ঘটেছে যার জন্য তোমার মতো একজন নিরপরাধ ব্যক্তিকেও অভিযোগের শিকার হতে হলো। এই কথাটা তিনি উত্তর দিয়ে দিলেন। এবার এই কথা শুনেও কিন্তু জিমি ভ্যালেন্টাইন অদ্ভুতভাবে প্রিটেন্ড করছে। দেখো, বলছে, মি সেড জিমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, হোয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। আবার সে প্রিটেন্ড করছে, ভান করছে, বলছে, আমাকে বলছেন, আমার কথা বলছেন? কেন কারাধ্যক্ষ মশাই, জীবনে কখনো আমি স্প্রিংফিল্ডে ছিলামই না, আমি তো কখনো স্প্রিংফিল্ড নামের জায়গাতে যাইনি, তাহলে আমাকে কেন এই কথাগুলো আপনি বলছেন? মানে সে এখনো পর্যন্ত কিন্তু একই রকমভাবে রিয়্যাক্ট করে যাচ্ছে, কোনোভাবেই সে বুঝতে দিচ্ছে না কারাধ্যক্ষকে যে সে সেই অন্যায়কারী ব্যক্তি। তো সেই কথাটা
কারাধ্যক্ষ এর আগেও জিমিকে যেহেতু চিনতেন, সেই জন্য কিন্তু তিনি ভালো করেই বোঝেন যে জিমি এমন একজন ব্যক্তি, সে মনের দিক থেকে ভালো হলেও এই যে চুরি করার যে কাজটা, সেটা কিন্তু সে মানে খুব বাধ্য হয়ে করে না, বরং বলতে গেলে এটা তার একটা নেশা। আর এই নেশার পথ থেকে তাকে সরিয়ে আনা সম্ভব নয়। সে এরকমভাবে প্রিটেন্ড করতেই থাকবে, ধরা পড়বে, জেলে ঢুকবে, আবার তার ওই মানে মানুষদের সঙ্গে যে মানে যোগ সাজিশ রয়েছে তার দ্বারা সে খুব সহজেই জেল থেকে বেরিয়ে যাবে, আবার সেই অন্যায় পথেই চলবে, সেটা তিনি জানেন। তাই তিনি আর কথা বাড়ালেন না। এবার ওয়ার্ডেন তখন মানে যে ব্যক্তিটি, অর্থাৎ মানে ওই কারাগারের যে গার্ডটি জিমিকে সঙ্গে করে নিয়ে এসেছিল অফিসে সকালবেলাতে, তাকেই উদ্দেশ্য করে তিনি এবার ওয়ার্ডেন বলছেন, টেক হিম ব্যাক ক্রনিন, সেড দ্য ওয়ার্ডেন, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস। অর্থাৎ তিনি জানেন যে আর জিমিকে মানে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না, জিমি যে পথে চলছে সে পথেই চলতে থাকবে। তাই জন্য আর কথা না বাড়িয়ে এবার ক্রনিন বলছেন, মানে ক্রনিন সেই গার্ডটিকে উদ্দেশ্য করে বলছেন। অ্যাকচুয়ালি ক্রনিন হয়তো গার্ডটির নাম হতে পারে, সেটা এখানে পরিষ্কার করে বলা নেই, আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তো তিনি তখন সেই গার্ডকে উদ্দেশ্য করে বলছেন, টেক হিম ব্যাক ক্রনিন, অর্থাৎ ক্রনিন তুমি ওকে এবার এখান থেকে নিয়ে যাও, অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস, এবং কালকে সকালে যেহেতু সে ছাড়া পাবে, জেল থেকে সে বেরোবে, সেই জন্য জেলের যে পোশাক সেটার মানে পরে তো আর কয়েদিদেরকে বাইরে বার করা হয় না, তো সেই জন্য সেই জেলের পোশাকটা বাদ দিয়ে তাদেরকে বাইরে যাওয়ার জন্য একটা ক্লথ জেলখানা থেকেই মানে সরকারি পক্ষ থেকে প্রোভাইড করা হয়, তো সেটাকে আউটগোয়িং ক্লোথস বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে তিনি বলে দিলেন যে কালকে সকালবেলা তুমি ওই বাইরে যাওয়ার জন্য আউটগোয়িং ক্লোথস যেটা আছে, বাইরে যাওয়ার পোশাক, সেটা মানে ওকে পরিয়ে নিয়ে তুমি ওকে রেডি করে রেখো। আনলক হিম অ্যাট 7 in the morning and let him come to the bullpen. Better think over my advice, Valentine. এবার সেই গার্ডকে উদ্দেশ্য করে কারাধ্যক্ষ বলে দিলেন যে আনলক হিম অ্যাট 7 in the morning, অর্থাৎ কাল সকালবেলা ঠিক 7টার সময় ওকে আনলক করে দিও। মানে কয়েদিদেরকে যখন জেলে রাখা হয় তখন তো তাদেরকে লক করে রাখা হয় বিভিন্নভাবে, মানে সেটা বিভিন্ন জেলে বিভিন্ন রকম কায়দাতে লক করে রাখা হয়। তো যে কয়েদির ছাড় হয়ে যায় মানে ছুটির দিনে, তাকে সকাল 7টার সময় মানে আনলক করে, মানে তার জেলখানার মানে যে লক করে রাখার যে সিস্টেমটা সেটা থেকে মানে বাইরে নিয়ে আসা হয়, মানে আনলক করা হয়, করে তাকে বাইরে যাওয়ার পোশাক পরিহিত করিয়ে ওয়ার্ডেনের অফিসে নিয়ে আসা হয়। তো সেটাই সেই গার্ডকে তিনি বলে দিলেন, জানিয়ে দিলেন যে ঠিক সকাল 7টায় কালকে তুমি তাকে আনলক করে দিও, অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুল পেন, এবং তুমি তাকে আমার অফিসে আসতে দিও। এখানে এই কথাটা একটা ভালো জিনিস যেটা তোমাদের জেনে রাখতে হবে। বুল পেন, এই বুল পেন শব্দটা দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে কারাধ্যক্ষের অফিসে সে সেই সময়টাতে দাঁড়িয়েছিল সেই অফিসটাকেই বোঝানো হচ্ছে। তো সেটাকে অফিসই বলা দরকার ছিল, কিন্তু এখানে লেখক বুল পেন শব্দটাকে ব্যবহার করেছেন। কেন করেছেন সেটা একটুখানি বলে দিই। অ্যাকচুয়ালি বুল পেন শব্দটা ব্যবহার হয় বেসবল খেলার ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট জায়গা, যে জায়গাটা হচ্ছে মানে একটা পয়েন্ট, হ্যাঁ স্টার্টিং পয়েন্ট বলতে পারো, যেখান থেকে বলটাকে ছোড়া হয় নির্দিষ্ট গোলে পৌঁছানোর জন্য, তো সেইখান থেকে বলের জার্নিটা শুরু হয়। তো এখানে কারাধ্যক্ষ বা ওয়ার্ডেন যেন বোঝাতে চাইলেন যে বুল পেন তার সেই জেলখানার মধ্যেকার সামনের ফ্রন্ট অফিসটা, যে অফিস থেকে যখন কয়েদি তার শাস্তির শেষ করে নতুন মানে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়, মানে জেলখানার বাইরে, তখন তার নতুন একটা জীবন শুরু হয়, মানে সেই স্টার্টিং পয়েন্ট, যে পয়েন্ট থেকে একজন ক্রিমিনাল স্বাভাবিক জীবনে বা স্বাভাবিক জীবনের যে স্রোত, যে সাধারণ মানুষ যে জীবনটা যাপন করে সেই জীবনে ফিরে আসার একটা মানে স্টার্টিং পয়েন্ট সেই অফিসটা, যেখান থেকে ওনারা মনে করেন যে একজন ক্রিমিনাল তার যে ক্রাইম করার যে প্রবণতা সেটা কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনের স্রোতে ফিরে আসবে। এই জন্যেই এই বুল পেন শব্দটাকে এখানটায় লেখক ইচ্ছেকৃতভাবেই ব্যবহার করেছেন ওয়ার্ডেনের মুখ দিয়ে, ঠিক আছে। যার জন্য ওয়ার্ডেন সেই গার্ডকে বলে দিলেন যে কাল সকাল 7টায় ওকে আনলক করে দিও এবং তাকে আমার অফিসে পাঠিয়ে দিও।
তারপরেও তিনি আবারও ভ্যালেন্টাইনকে আরও একবার শেষবারের মতো অ্যাডভাইস দিলেন। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইনকে উদ্দেশ্য করে তিনি বললেন যে ভ্যালেন্টাইন, আমার উপদেশটা তুমি একটু ভেবে দেখো, আমি যে উপদেশটা তোমাকে দিলাম সেটাকে নিয়ে একটুখানি ভেবে দেখো। এই যে এতটা পর্যন্ত হলো আমরা পড়লাম, এতটা পর্যন্ত হলো সেই প্রথম দৃশ্যটি, অর্থাৎ গল্পের যে দৃশ্যটি শুরু হয়েছিল, জেলখানার অফিসে তাকে নিয়ে আসা হলো গার্ড করে, সেইখানটায় তাকে ছাড়পত্র তুলে দেওয়া হলো এবং ছাড়পত্র তুলে দেওয়ার পরের যে ঘটনাগুলো সেই ঘটনার দৃশ্যপট এখানে দেখানো হলো। এবার পরের স্ট্যান্ডজায় শুরু হচ্ছে বা প্যারাগ্রাফে শুরু হচ্ছে পরের ঘটনা। কি বলে শুরু হচ্ছে দেখো। At 7:15 on the next morning, Jimmy stood in a warden's outer office. পরের দিন সকালবেলার দৃশ্য দেখানো হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ পরের দিন সকাল ঠিক 7:15, 7:15। তোমরা জানো প্রত্যেকে 7:15 মানে হচ্ছে 7:15। সকাল 7:15টার সময় দেখা গেল জিমি দাঁড়িয়ে রয়েছে কোথায়? ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, সেই বুলপেন যেটাকে বলা হয়েছে আর কি, সেই কারাধ্যক্ষের বাইরের অফিসে জিমি ভ্যালেন্টাইন এসে দাঁড়ালো। হি হ্যাড অন আ স্যুট অফ আ villainously fitting ready-made clothes and a pair of stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests. এখানে বেশ কয়েকটা শব্দ দিয়েছে, যে শব্দগুলো খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। হি হ্যাড অন হিজ স্যুট, অর্থাৎ তার পরনে কি রয়েছে সেটার বর্ণনা দিচ্ছেন লেখক। হি হ্যাড অন হিজ স্যুট, অর্থাৎ সে পরনে পরিহিত হয়ে রয়েছে ভিলেনিয়াসলি ফিটিং, অর্থাৎ বেখাপ্পা ধরনের একটা পোশাক। ভিলেনিয়াসলি ফিটিং, এই ভিলেনিয়াসলি কথাটার মানে হচ্ছে যে মানে ভিলেন অর্থে মানে যেটা স্বাভাবিকভাবে মানুষ পরে না, স্বাভাবিক অবস্থায় মানে সাধারণ মানুষ যে পোশাকগুলো পরে না, মানে ফিটিং নয়, একদম বডির সঙ্গে একদম বেখাপ্পা লাগছে, সেইটাকে বোঝানোর জন্য ভিলেনিয়াসলি শব্দটাকে ব্যবহার করা হয়েছে। বেখাপ্পা ধরনের একটা পোশাক তাকে পরানো হয়েছে। রেডিমেড ক্লোথস, রেডিমেড মানে যেটা হচ্ছে মানে আগে থেকেই মানে কি বলবো, মানে প্রত্যেকের শরীরের আলাদা আলাদা মাপ হয় তো মানে পোশাকের, সেই মাপটা নিয়ে বানানো নয়। রেডিমেড অর্থাৎ যেগুলো হচ্ছে গিয়ে ইন জেনারেল ফ্রি সাইজ বানানো হয়, অর্থাৎ প্রত্যেকটা কয়েদির জন্য একই সাইজের একই রকম পোশাক, বাইরে যাওয়ার জন্য তাদের একই রকম পোশাক, তার জন্য সেটাকে রেডিমেড ক্লোথস বলা হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ মানে যেটা বানানোর জন্য কারো নির্দিষ্ট মাপ নেওয়া হয় না, একটা যে কোনো একটা মাপে বানিয়ে দিলেই হলো, সবাই সেটা পরতে পারবে। তো সেই ধরনের ঢিলে ঢালা ধরনের একটা বেখাপ্পা ধরনের একটি পোশাক, রেডিমেড ক্লোথস, হ্যাঁ, এটা তাকে পরানো ছিল। আর কি ছিল? পায়ে ছিল একজোড়া জুতো, পেয়ার অফ স্টিফ স্কোয়েকি শুজ। স্টিফ অর্থাৎ শক্ত, জুতোর যে শোলটা সেটা ভীষণ শক্ত ধরনের। আর স্কোয়াকি এই শব্দটার মানে হচ্ছে যে জুতোটা পরে হাঁটলে ক্যাঁচ কঁচ করে শব্দ হয়, মানে বলতে গেলে একদম কম দামি যে জুতোগুলো, যে জুতো বানানোর পেছনে বিশেষ কোনো কস্টিংই নেই, সেই ধরনের কম দামি জুতো পায়ে পরানো হয়েছে। দ্যাট দ্য স্টেট ফার্নিসেস টু ইটস ডিসচার্জ কম্পালসারি গেস্টস, অর্থাৎ যে পোশাক তাকে পরানো হয়েছে, এরকম ধরনের পোশাক পরিয়ে সমস্ত মানে ইয়েদের মানে কয়েদিদেরকে যখন ছাড়া হয় তখন তাদেরকে অতিথি বলা হচ্ছে। সেই অতিথিদেরকে যখন মানে ছাড়া হয় তখন সরকারের তরফ থেকে তাদের সেই ওই পোশাকই বরাদ্দ করা হয় এবং ওই পোশাক পরিয়েই সরকারের পক্ষ থেকে তাদেরকে ছাড়া হয়। মানে এখানে বলতে গেলে লেখক মানে স্টেট গভর্নরকেই এক ধরনের ইনসাল্ট করেছেন, অর্থাৎ যে পোশাক স্বাভাবিকভাবে সাধারণ অবস্থায় সাধারণ মানুষ পরতে পারে না, সেই ধরনের একটি পোশাক
পরানো হয় কয়েদিদেরকে বাইরে যাওয়ার জন্য, যে পোশাকটা পরে কয়েদিদেরকে এমনিতেই মানে কয়েদিদের মন তো এমনিতেই বিষণ্ণ থাকে, তাদের ওই পোশাকটা পরলে আরও বিষণ্ণ হয়ে যাবে, এমন ধরনের পোশাক তাদেরকে দেওয়া হয়, মানে একদম কম পয়সায় কম খরচে তাদেরকে দেওয়া হয়। এবং কম্পালসারি গেস্ট অর্থাৎ বলতে গেলে মানে এখানে প্রত্যেকটা যে যারা আসে তারা তো এক ধরনের অতিথি, কিছুদিন ধরে জেলে থাকে, তারপরে জেলের সময়সীমা তাদের শাস্তির সময়সীমা পূর্ণ হয়ে গেলে তারা যেহেতু বেরিয়ে যায়, অতিথিরা যেরকম বাড়িতে আসে নির্দিষ্ট সময়ের পরে চলে যায়, তাই তাদের অতিথি বলা হয়েছে। আর কম্পালসারি শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ সেখানে তারা মানে অবধারিতভাবে আসতেই হয়েছে এবং অবধারিতভাবে যেতেই হবে, সেই জন্য এখানে কম্পালসারি বলা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ সেই ধরনের অতিথিদের জন্য সরকারের তরফ থেকে এই ধরনের বাজে অল্প পয়সার সস্তা পোশাক তাদেরকে দেওয়া হয়। পরের প্যারাগ্রাফে কি বলেছে দেখা যাক। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আ রেলরোড টিকিট and the $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. এখানেও এক ধরনের তির্যক মানে শ্লেষ নিক্ষেপ করেছেন লেখক সরকার পক্ষকে, যেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র এই ধরনের একটা বেখাপ্পা পোশাক এবং জুতোই তাদেরকে পরিয়ে ছেড়ে দেওয়া হয় তা নয়, তার সঙ্গে আরও কিছু দেওয়া হয়। কি দেওয়া হয়? রেল রোড টিকিট, অর্থাৎ জেলখানা থেকে বেরিয়ে সেই ব্যক্তি যেন বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে ট্রেনে করে, তার জন্য তো তার কাছে কোনো পয়সা থাকে না, যার জন্য সেই মানে ট্রেনের যে টিকিটটা সেই টিকিটটা কেটে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়। আর কি দেওয়া হয়? $5 বিল, অর্থাৎ $5 নোট তাদের হাতে তুলে দেওয়া হয়। এই $5 মানে নোট তাদের হাতে তুলে দিয়ে উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড, যে নোট তুলে দিয়ে আইন মানে এক্সপেক্ট করে বা আইন রক্ষকেরা মনে করেন বা তাদের চাহিদা এরকম, তারা চান মানে সেই ব্যক্তি, হিম বলতে এখানটায় যে কোনো কয়েদির কথাই বলা হচ্ছে, যে সেই ব্যক্তি টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইন্টু গুড সিটিজেনশিপ। রিহ্যাবিলিটেট মানে হচ্ছে পুনর্বাসন দেওয়া, ঠিক আছে। তো এখানে যে ব্যক্তিটি এতদিন পর্যন্ত জেলে কয়েদি হিসাবে ছিল, সেই ব্যক্তি নিজেকে সম্পূর্ণভাবে পুনর্বাসন দেবে, মানে এই ক্রিমিনালের জীবনকে পুনর্বাসন দেবে এবং গুড সিটিজেনশিপ অর্থাৎ সে একটি ভালো সমাজে মানে সমাজের উপযুক্ত সাধারণ মানুষ হয়ে উঠবে, বা ভালো মানুষ যাকে বলা হয় সেরকম একজন ভালো মানুষ হয়ে উঠবে এবং প্রসপারিটি সমৃদ্ধির সঙ্গে সে সমাজের বুকে জীবন যাপন করবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আইন রক্ষকেরা মনে করেন ওই অল্প কিছু সামান্য $5 নোট দিয়ে নাকি সুনাগরিকত্ব এবং সমৃদ্ধির পথে এগিয়ে দেবেন কোনো একজন মানে ক্রিমিনালকে, যেটা সত্যিকারের মানে বলতে গেলে এক ধরনের হাস্যকর ব্যাপার। কারণ ওই $5 নোট দিয়ে একটা মানুষের জীবনে তেমনভাবে কোনো কিছুই করা সম্ভব নয়। তো সেই $5 মাত্র টাকা হাতে তুলে দিয়ে একজন ক্রিমিনাল ভালো মানুষ হয়ে যাবে ওইটুকু টাকা নিয়ে, সেটা তো সম্ভব নয়। কিন্তু তবুও সেটাই সরকারের পক্ষ থেকে করা হয়, দীর্ঘদিন ধরে একই নিয়ম চলে আসছে এবং এটা যে হাস্যকর সেটাকেই এখানটা যেন একটা তির্যক শ্লেষ মানে প্রকাশ করেছেন লেখক এটা এই মানে কথার মধ্যে দিয়ে। তো মানে জিমি ভ্যালেন্টাইনের ক্ষেত্রেও তাই হলো, মানে গার্ড তার হাতে একটি রেল রোড টিকিট তুলে দিল আর $5 বিল তুলে দিল, যেটা দিয়ে তারা আশা করলো যে সেও একটা ভালো মানুষ হয়ে সমাজের বুকে বাঁচবে। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার অ্যান্ড শুক হ্যান্ডস। এইখানে দেখো ওয়ার্ডেন তাকে একটা সিগার দিল। সিগার হচ্ছে এক ধরনের কি বলবো সিগারেটেরই এক ধরনের মানে ধরন, একটা ধরন, হ্যাঁ, যেটাকে চুরুট বলা হয়, মানে একটু মোটা ধরনের হয়, অনেকটা সময় ধরে এটাকে মানে ধূমপান করা যায়, সেটাকে সিগার বলা হয়। তো ওয়ার্ডেন তার হাতে একটা সিগার তুলে দিল এবং শুক হ্যান্ডস এবং তার সঙ্গে হ্যান্ডশেক করলো। তো এইখানে
এই যে ব্যাপারটা সিগার তুলে দেওয়া, এটা কিন্তু রীতি নয়। মানে এটা তোমরা ভেবো না যে কোনো কয়েদিকে যখন ছাড়া হয় তখন তার মানে রেল রোড টিকিট, টাকা এসব দেওয়ার সঙ্গে সিগারও দেবে ওয়ার্ডেন, তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি যেহেতু জিমি ভ্যালেন্টাইন অন্য ধরনের একজন মানুষ, যে মানে মানসিকতার দিক থেকে খুব একটা খারাপ মানুষ না, ওয়ার্ডেন তাকে বেশ ভালোই বাসে বা পছন্দ করে, সেই জন্যই তার পক্ষ থেকে যেন একটা গিফট হিসেবে তাকে দিল, একটা সিগার তুলে দিল, যেটা হয়তো তিনি মনে করেন যে সেই কয়েদির একটু মাইন্ডটাকে ফ্রেশ করবে। এবং তার সঙ্গে করমর্দন করলো, শুক হ্যান্ডস, অর্থাৎ করমর্দন করলো, হ্যান্ডশেক করলো, ঠিক আছে। ভ্যালেন্টাইন 9762 was chronicled on the books, pardoned by governor, and Mr. James Valentine walked out into the sunshine. জিমি ভ্যালেন্টাইন যতদিন কয়েদি হিসেবে নিযুক্ত ছিল ততদিন কয়েদিদের কিন্তু তোমরা জানো যে কোনো কয়েদিকে নাম ধরে জেলখানাতে ডাকা হয় না, তাদের প্রত্যেকেরই একটি নাম্বার থাকে, কয়েদি নাম্বার এত, কয়েদি নাম্বার অত, ওই বলেই কিন্তু তাদেরকে ডাকা হয়। জেলে যতদিন যে কোনো মানে দোষী ব্যক্তি কয়েদি হিসেবে থাকে ততদিন তাদের পরিচিতি ওই নাম্বারটাই, তার নাম ঠিকানা কেউ সেখানটায় উল্লেখ করে না। তো জিমি ভ্যালেন্টাইনের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা তোমরা মনে রেখো, পরবর্তীকালে পরীক্ষার সময় কাজে লাগতে পারে। 9762 এই কয়েদি নাম্বার, যার নাম হচ্ছে মিস্টার জেমস ভ্যালেন্টাইন, সে কি করলো, বাইরে বেরিয়ে এলো। মানে তার আগে ক্রনিকলড অন দ্য বুকস, এই যে ক্রনিকলড, এই শব্দটার অ্যাকচুয়াল মানে হলো যে কোনো একটা জায়গাতে নথিভুক্ত করা, মানে লিখিত আকারে, মানে লিখে রাখা। তো যাকে ছাড়া হচ্ছে আজকে, তার যে মানে নামটা যে খাতায় লেখা রয়েছে, যে বুকসটাতে, সেখানটায় নথিভুক্ত করা হয়েছে তার নামের পাশে একটা কথা, রিজন হিসাবে পার্ডনড বাই গভর্নর, অর্থাৎ গভর্নরের দ্বারা ক্ষমা প্রাপ্ত হয়েছে। অর্থাৎ যে কয়েদির শাস্তির সময়সীমা অনেক বেশি ছিল, তাকে হঠাৎ করে ছেড়ে দেওয়া হচ্ছে কেন, এটা তো কারাধ্যক্ষের হাতে নেই, যার জন্য সেই রিজনটা কেন ছাড়া হচ্ছে তাকে, সেই রিজনটা লিখে রাখতে হয় নামের পাশে, নথিভুক্ত করতে হয়, সেটাকে ক্রনিকল বলা হচ্ছে, ঠিক আছে। তো সেটা নথিভুক্ত করা হয়েছে এবং তার পাশে লেখা হয়েছে পার্ডন বাই গভর্নর, অর্থাৎ গভর্নরের দ্বারা ক্ষমাপ্রাপ্ত। সেই গভর্নরের দ্বারা ক্ষমাপ্রাপ্ত জিমি ভ্যালেন্টাইন এতক্ষণে সমস্ত কাজ সমাধান করে, জেলের সমস্ত নিয়মকানুন পালন করে, ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন, অর্থাৎ সূর্যের আলোতে বাইরের জগতে পা রাখলো, বাইরের জগতে সে বেরিয়ে এলো। Disregarding the song of the birds, the waving green trees, and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. সেখান থেকে বেরিয়ে, অর্থাৎ জেল থেকে বেরিয়েই সে রোদ ঝলমলে বাইরের যে জগৎ, সে জগতে পা রেখেই সে কি করলো, একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে সোজা রওনা দিল। ডিসরিগার্ডিং অর্থাৎ উপেক্ষা করে, কি উপেক্ষা করে, দ্য সং অফ দ্য বার্ডস পাখিদের গান, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ অর্থাৎ সবুজ গাছেদের যে পাতার যে হিল্লোল নড়াচড়া করা, সেটাকে উপেক্ষা করলো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স ফুলেদের সুন্দর সৌরভ বা সুগন্ধ, সব কিছুকে উপেক্ষা করে সে সোজা রওনা দিল, হেডেড স্ট্রেট অর্থাৎ সোজা রওনা দিল কিসের জন্য, কোথায় যাওয়ার জন্য, ফর আ রেস্টুরেন্ট, একটা ভালো বড় কোনো রেস্তোরাঁয় যাওয়ার জন্য। এই লাইনগুলোর মধ্যে দিয়ে কিন্তু লেখক বুঝিয়ে দিচ্ছেন যে জিমি ভ্যালেন্টাইন এমন একজন প্র্যাকটিক্যাল মাইন্ডের লোক যে সাধারণভাবে যে প্রকৃতি বা মানে পরিবেশ, সেটাকে খুব একটা গুরুত্ব মোটেও দেয় না। কারণ যে কোনো মানুষ যদি 10 মাস ধরে জেলখানায় বন্ধ থাকে, তাহলে প্রথমেই সে যখন ছাড়া পায় তখন যে উন্মুক্ত আকাশের যে স্বাদ, প্রকৃতির খোলামেলা অবস্থার যে একটা স্বাদ, সেটাকে আস্বাদন করতে চায় যে কোনো মানুষ।
কিন্তু জিমি ভ্যালেন্টাইন মোটেও সে ধরনের ইমোশনাল টাইপ লোক নন, বরং তিনি অনেক বেশি প্র্যাকটিক্যাল, যার জন্য তার এই সমস্ত প্রকৃতির যে নানা রূপ, রং, গন্ধ, সৌন্দর্য সেগুলোকে নিয়ে তার বিশেষ মাথা ব্যথা নেই। যার জন্য এই কথাটা মানে লেখক আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন, ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, অর্থাৎ উপেক্ষা করে, পাখিদের গানকে উপেক্ষা করে, গাছেদের হিল্লোলকে উপেক্ষা করে, ফুলের সৌরভকে উপেক্ষা করে সে সোজা চলে গিয়েছিল একটা রেস্তোরাঁর উদ্দেশ্যে। There he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine. কি হলো, এবং সেই রেস্তোরাঁয় গিয়ে সেখানে সে তার প্রথম মানে অনেক দিন পরে তার যে স্বাধীনতা এলো, সেই স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদটুকু উপভোগ করলো। ঠিক আছে, অনেক দিন পর মানে অনেক দিন ধরে সে পরাধীন জীবনযাপন করছিল, প্রায় 10 মাস ধরে। 10 মাস পরে যখন সে স্বাধীনতা পেল, অর্থাৎ সেই স্বাধীনতার স্বাদটাকে সে উপভোগ করলো খাওয়ার মধ্যে দিয়ে, যেন খাওয়াটাই তার জীবনের মুখ্য উদ্দেশ্য, যার মধ্যে দিয়ে যে প্রথম স্বাধীনতার যে মিষ্টি স্বাদ সেটাকে সে উপভোগ করলো। এবং সেই খাওয়াটা কীরকম করে খেলো সে, ওই জন্য বলা হয়েছে জয়েস অফ লিবার্টি, অর্থাৎ প্রথম জয়েস অফ লিবার্টি। লিবার্টি মানে তোমরা প্রত্যেকেই জানো, লিবার্টি মানে মুক্তি বা স্বাধীনতা। সেই স্বাধীনতার যে আনন্দ সেটাকে সে উপভোগ করলো ইন শেপ অফ, অর্থাৎ রূপে। কোন রূপে? খাওয়ারের মধ্যে দিয়ে, খাওয়ার রূপে। কি কি খেলো সে? ব্রয়েলড চিকেন। এই ব্রয়েলড চিকেন হচ্ছে এক ধরনের চিকেন রান্নার পদ্ধতি, যেটা মানে একটু বেশি আঁচে স্টিম দিয়ে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে করে করা হয়। তো সেই ধরনের রান্নাটাকে ব্রয়েলড চিকেন বলা হয়। সেটা খেলো। বটল অফ হোয়াইট ওয়াইন, সে সাদা মদ, মানে চিকেন খাওয়ার পরে সাদা মদ সেটার সঙ্গে খেলো। ঝলসানো মুরগির সঙ্গে সে সাদা মদ খেলো, এবং তাতেই কিন্তু সে ক্ষান্ত হলো না। ফলোড বাই আ সিগার, তারপরেই সেগুলো খাওয়া শেষ করেই একটা সিগার কিনে খেলো, এবং সেই সিগারটাকে এখানে বলা হচ্ছে আ গ্রেট বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম। যখন জেলখানা থেকে ছাড়া পেল, তখন ওয়ার্ডেন তার হাতে যে সিগারটা দিয়েছিল এবং করমর্দন করেছিল, সেই সিগারের তুলনায় এটা অনেক বেশি ভালো, অনেক বেশি স্বাদের এবং অনেক বেশি মূল্যবান। সেই সিগারটা সে খেলো, মানে তার খাওয়ার মধ্যে দিয়ে সে যেন সেই মুক্তির প্রথম স্বাদটাকে সে আস্বাদন করলো, তৃপ্ত হলো সে খেয়ে। ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডিপোট, এবং খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে সে প্রসিড মানে হচ্ছে এগিয়ে যাওয়া। লেজারলি মানে ধীরে সুস্থে, মানে হাতে অনেকটা সময় আছে, আস্তে সুস্থে, মানে সে যেন সেই মানে স্বাধীনতার যে স্বাদ, সেই স্বাদটাকে সে আস্বাদন করতে করতে অলস ভঙ্গিতে মন্থর পায়ে সে এগিয়ে গেল। কোন দিকে এগিয়ে গেল? টুয়ার্ডস দ্য ডিপো। ডিপো বলতে এখানে রেলওয়ে স্টেশনকে বোঝানো হয়েছে, যে স্টেশনে রোড টিকিট তাকে দেওয়া হয়েছে, সেই টিকিটের মানে জন্য সে রেলে চেপেই তার গন্তব্যস্থলে যাবে, সেই উদ্দেশ্যে সে ডিপোর দিকে রওনা দিল। He tossed a quarter into the hat of a blind man sitting by the door and boarded his train. এবং সে যখন স্টেশনে গিয়ে পৌঁছলো, তখন স্টেশনের দরজার যে পাশে সেখানে বসেছিল এক অন্ধ মানুষ, তার সামনে একটি টুপি রাখা ছিল, অর্থাৎ সে একজন অন্ধ ভিখারি, মানে টুপির মধ্যে সকলে পয়সা দেবে সেই আশাতে সে সেখানে বসেছিল। তার টুপির মধ্যে সেই জিমি ভ্যালেন্টাইন আলতো করে একটা সিকি ডলার ছুঁড়ে দিল। অর্থাৎ এই মানে এই যে ছুঁড়ে দিল, সে যে একটা মানে অন্ধ ভিখারিকে সে যে সাহায্য করলো, এই সাহায্য করার কথার মধ্যে দিয়ে কিন্তু বোঝা যায় যে ওয়ার্ডেন যেটা মানে তাকে দেখে মনে করেছিলেন যে এই মানুষটি হচ্ছে ভালো মনের মানুষ, এটা কিন্তু এখানে প্রমাণিত হলো, অর্থাৎ তার মনটি কিন্তু যথেষ্ট ভালো। সেই জন্য সে সেই অন্ধ ব্যক্তিটির টুপির মধ্যে এক সিকি ডলার ছুঁড়ে দিল, এবং দেওয়ার পর বোর্ডেড হিজ ট্রেন, অর্থাৎ সে তখন তার ট্রেনে গিয়ে বসলো, চাপলো তার নিজের নির্দিষ্ট ট্রেনে।
3 hours set him down in a little town near the state line. 3 ঘন্টা তাকে বসে থাকতে হলো ট্রেনে। 3 ঘন্টা বাদে সে এসে পৌঁছলো তার গন্তব্যস্থলে। সেটি কোথায়? বলছে দুটি প্রদেশের সীমানাবর্তী একটি ছোট্ট শহর। অর্থাৎ এই যে এখানটায় বলেছে না যে স্টেট লাইন শব্দটার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের যে স্টেটগুলো রয়েছে বা রাজ্যগুলো রয়েছে, দুটো রাজ্যের মধ্যবর্তীতে যে সীমারেখা, সেই সীমারেখার মানে ওপরে একটি ছোট্ট শহর ছিল, ঠিক আছে? সেই শহরটি তার গন্তব্যস্থল ছিল। 3 ঘন্টা বাদে ট্রেনে বসার 3 ঘন্টা বাদে সেই মানে দুটো রাজ্যের সীমানাবর্তী যে ছোট্ট শহর, সেখানে সে এসে উপস্থিত হলো। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. এবং সেই শহরে ট্রেন থেকে নেমেই সে সোজা চলে গেল একটি ক্যাফেতে। এই ক্যাফে শব্দটার মানে হলো ছোট পানশালা, ছোটখাটো ছিমছাম দেখতে একটি রেস্তোরাঁ বা পানশালা। সেই পানশালাতে সে গেল কারণ সেটি তার পরিচিত চেনা জায়গা, যেখানে তার বন্ধু থাকে যার নাম মাইক ডোলান। এবং সে মাইক ডোলানের ক্যাফেতে ঢুকেই সে দেখতে পেল যে মাইক ডোলান একা রয়েছে। তার যে মানে কি বলবো মানে বারের পেছনে, সে মানে বারের পেছনে তখন ফাঁকাই ছিল, সেই জায়গাটাতে মাইক একাই বসেছিল। সে এগিয়ে গেল মাইকের দিকে অ্যান্ড শুক হ্যান্ডস, এবং তার সঙ্গে করমর্দন করলো। মানে অনেক দিন পরে বন্ধুর সঙ্গে দেখা হলো, তাই করমর্দন করলো। সরি, উই couldn't make it sooner, Jimmy, my boy, said Mike. মাইক তাকে দেখা মাত্রই প্রথমেই ক্ষমা চেয়ে নিল। ক্ষমা চেয়ে সে কি বলল? বলছে যে সরি, আমি খুবই দুঃখিত, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে উই কুড নট মেক ইট সুনার। এখানে কিন্তু একটা খুব বিশেষ কথা বলা হয়েছে, মেক ইট সুনার। ইট বলতে কিন্তু ওই জেল থেকে ছাড়া পাওয়ার ঘটনাটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? অর্থাৎ জেল থেকে ছাড়া পাওয়ার ঘটনাটার মানে বাইরে থেকে যে ঘটানো হয়েছে, সেই ঘটানোর পেছনের অনেক মানুষের মধ্যে একজন হচ্ছেন তার এই বন্ধু মাইক ডোলান, ঠিক আছে? যিনি এই জেল থেকে ছাড়া পাওয়ার ব্যাপারে মানে ব্যবস্থা করেছেন। তো ব্যবস্থা করার জন্য যে মানে সময়টা লেগে গিয়েছে, সেটা মানে অনেকটা বেশি সময় লেগে গিয়েছে, তার জন্যই জিমির কাছে সে ক্ষমা প্রার্থী। তাই সে বলছে উই কুড নট। উই বলতে এখানে একজনকে বোঝাচ্ছে না, কিন্তু অনেকজনকে বোঝাচ্ছে। অর্থাৎ এই মাইকের সঙ্গে আরও কিছু মানুষজন ছিল যারা সম্মিলিতভাবে জিমির জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়টা নিয়ে মানে কাজ করছিল। সেই জন্যই বলা হচ্ছে উই কুডন্ট মেক ইট সুনার। আমরা তোমার জেল থেকে ছাড়া পাওয়ার যে ঘটনাটা, সেটাকে আর বেশি তাড়াতাড়ি করতে পারলাম না, মাই বয়, সেড মাইক। কেন পারলাম না? বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট from Springfield to buck against, and the government nearly balked. অর্থাৎ এই যে buck against, এই শব্দটার মানে হলো সরাসরি বিরোধিতা করা, অর্থাৎ যে কোনো একটা বিষয় নিয়ে সরাসরি প্রোটেস্ট জানানো। আর বাল্ক এই শব্দটার মানে হলো কোনো একটা কিছু করতে গিয়ে বাধা পেয়ে থেমে যাওয়া, বা যেটাকে আমরা বলি বেঁকে বসা। তো এখানে মাইক ডোলান কি বলতে চাইছে তার বন্ধু জিমিকে, তাকে ছাড়ানোর ব্যাপারে, যে বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট। অর্থাৎ স্প্রিংফিল্ড থেকে সরাসরি বিরোধিতা করে প্রতিবাদের ব্যবস্থা আমরা করেছিলাম। তোমার জন্য স্প্রিংফিল্ড থেকে সরাসরি বিরোধিতা করে আমরা প্রতিবাদের ব্যবস্থাটা করেছিলাম, কিন্তু অ্যান্ড দ্য গভর্নমেন্ট নিয়ারলি বাল্কড, কিন্তু যে গভর্নমেন্ট তোমাকে ছাড়পত্রটি দিলেন, তিনি অনেক আগেই সেটা দেওয়ার কথা ছিল, কিন্তু কেসটাই এমন জটিল ছিল যে গভর্নমেন্ট তো প্রায় বেঁকেই বসেছিলেন। তিনি যে সময়ের মধ্যে তোমাকে ছাড়পত্রটি দিতে মানে প্রথমে স্থির করেছিলেন, সেটি কিন্তু তিনি সেই সময়ের মধ্যে করেননি। তিনি দেবেনই না বলছিলেন, বেঁকেই প্রায় বসেছিলেন। যাই হোক, কোনো মতে সেটাকে করানো গেছে এই 10 মাস পরে, যার জন্যই তোমার এই কেসটাতে
এই বারের জন্য অনেকটা বেশি সময় লেগে গেল, 10 মাস সময় লেগে গেল, তার আগে আমরা করিয়ে উঠতে পারিনি, তার জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী, সরি। সেই জন্যই জিমিকে তখন বলছে। তারপরেই তাকে জিজ্ঞেস করছে ফিলিং অল রাইট, অর্থাৎ অনেক দিন পরে তো দেখা হলো, যার জন্যই জিমি ভালো আছে কিনা সেটা জানার জন্য মানে মাইক তাকে প্রশ্ন করছে ফিলিং অল রাইট, এমনি তুমি ভালো আছো তো? জিমি তখন উত্তর দিচ্ছে ফাইন সেড জিমি, গট মাই কি, খুব ভালো আছি। তা আমার চাবিটা তোমার কাছে আছে কি? অর্থাৎ মাইকের বাড়ির মানে বাড়িতেই মানে কোনো একটি জায়গাতে জিমি থাকে এবং তার থাকার ঘরের যে চাবি সেটা সে যখন থাকে না, সে যখন অনুপস্থিত থাকে তখন সেটা মাইকের কাছেই রাখা থাকে। অর্থাৎ মাইকের সঙ্গে জিমির পুরনো বন্ধুত্ব, সেই জন্যই তাকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ আমি ভালো আছি। এবার তারপরেই সে বলল যে আমার চাবিটা তোমার কাছে আছে তো? এবার সে তখন চাবিটা নিল, নেওয়ার পরে কি বলছে দেখো, হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, সে তার চাবিটা তার বন্ধুর কাছ থেকে নিল এবং ওপরের দিকটাতে উঠে গেল। ওয়েন্ট আপস্টেয়ার্স অর্থাৎ ওপরে ওঠার পেছন দিক দিয়ে, মানে সেই যে ক্যাফেটাতে ঢুকেছিল সেই ক্যাফের পেছন দিক দিয়ে তার মানে ঘরে যাওয়ার একটি সিঁড়ি রয়েছে, সেখান দিয়ে সে ওপরে উঠে গেল। আনলকিং দ্য ডোর অফ দ্য রুম অ্যাট দ্য রিয়ার, এবং ওই ওপরে যে জায়গাটাতে উঠে গেল ওপরতলাতে, সেখানটায় রেয়ার শব্দটার মানে হলো ঝুলন্ত বারান্দা, ফাঁকা জায়গার বারান্দা মতো। মানে সেই ফাঁকা জায়গাটাতে একটা ছোট ব্যালকনি বা ঝুলন্ত বারান্দা রয়েছে এবং বারান্দার সঙ্গে অ্যাটাচ রয়েছে একটি ডোর, যে দরজাটা খুললে সেই ঘরটাই হলো জিমি ভ্যালেন্টাইনের ঘর, থাকবার জায়গা। তো সেই জায়গাটাতে আনলকিং দ্য ডোর অর্থাৎ সে ওই ঘরটাতে তালা লাগানো ছিল, মানে সেই ঘরটার তালাটা সে খুললো এবং খুলে সেই ওই যে রেয়ারের মানে মধ্যে দিয়ে সে তখন ঘরে প্রবেশ করলো। করে কি দেখলো, এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, সে সেই ঘরটাকে যখন যে অবস্থায় ছেড়ে গিয়েছিল প্রত্যেকটি জিনিস ঠিক সেই রকমভাবে একই রকমভাবেই থেকে গিয়েছে, কোনো কিছুর জন্য নড়াচড়া হয়নি। এবং সেই ঘরটাতে তার চলে যাওয়ার পরে আর কেউ যেন ঘরে প্রবেশ করেনি সেটা দেখেই মনে হচ্ছে। There on the floor was still Ben Price's collar button that he had been torn from that eminent detective's shirt band when they had overpowered Jimmy to arrest him. যখন মানে সে দেখতে পেল যে প্রত্যেকটা জিনিস একই রকম আছে এবং এমনকি মেঝের মধ্যে একটি বোতাম তখনও পর্যন্ত পড়েছিল, সেই বোতামটা কার না, বেন প্রাইসের। এই বেন প্রাইস হলো সেই ডিটেকটিভ যাকে সরকারের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে জিমির মতো একজন সেফ ক্র্যাকারকে ধরার জন্য। এবং তিনি কিন্তু মানে পুলিশদেরও ঊর্ধ্বে, মানে তিনি একজন রিনাউন্ড ডিটেকটিভ বেন প্রাইস, যথেষ্ট মানে সুনাম রয়েছে তার। তো সেই বেন প্রাইসের জামার কলারের যে বোতামটা, সে বোতামটা তখন ছিঁড়ে গিয়েছিল। তো মানে কখন ছিঁড়ে গিয়েছিল, যখন জিমির ঘরে ঢুকে সেই গোয়েন্দা তার অন্যান্য সমস্ত কি বলবো সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে জিমিকে ধরার জন্য গিয়েছিল, ঘরে ঢুকেছিল, তখন সেই ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সেই মানে বিখ্যাত গোয়েন্দা বেন প্রাইসের সঙ্গে জিমির একটা ধস্তাধস্তি হয়েছিল। মানে জিমি খুব সহজে তো ধরা দিতে চায়নি নিজেকে, তো সে পালানোর চেষ্টা করেছিল এবং বেন প্রাইস একা যাননি ঘরে, তিনি তার সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন, যার জন্য সকলে মিলে মানে জিমিকে মানে চারিদিক থেকে ঘিরে ধরেছিল। সেই সময় জিমির সঙ্গে বেন প্রাইসের একটা ধস্তাধস্তি হয় এবং সেই ধস্তাধস্তির জন্য তার মানে শার্টের কলার থেকে বোতামটা তখন ছিঁড়ে পড়ে গিয়েছিল মেঝেতে, সেটি এখনও যেন সেই রকম অবস্থাতেই পড়ে রয়েছে। অর্থাৎ সেই সময় ধস্তাধস্তির সময় জিমি পেরে ওঠেনি তাদের সঙ্গে পালিয়ে যেতে, নিজেকে মানে তাদের থেকে গোপন করতে, তার কারণ তারা অনেকে ছিল এবং সবাই মিলে যখন জিমির ওপরে জোর করেছিল তখন সেটা জিমির পক্ষে ওভার পাওয়ার হয়ে গিয়েছিল। ঠিক আছে, মানে সে যেন সেই শক্তিটাকে সকলের মিলিত শক্তিকে সে উপেক্ষা করে মানে পালিয়ে যেতে পারেনি, যার জন্য তারা যখন জিমির ওপরে ওভার পাওয়ার হয়েছিল তখন
মানে সেই ধস্তাধস্তিতে তার মানে শার্টের ছেঁড়া বোতামটা মেঝের উপর পড়েছিল, সেটা তখনও সেই রকমভাবেই পড়ে থাকতে দেখলো। এটার থেকেই মানে জিমি বুঝতে পারলো যে তার অবর্তমানে তার ঘরে আর কেউ পা রাখেনি, ঠিক যে জিনিসটা যেখানে যেমন অবস্থায় ছিল তেমনি অবস্থাতেই পড়ে রয়েছে। পুলিং আউট from the wall a folding bed, Jimmy slid back a panel in the wall and dragged out a dust-covered suitcase. Pulling out মানে টেনে বার করা। সে তার ঘরে গিয়ে টেনে বার করলো ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডিং বেড, ওয়াল থেকে, তার একটি মানে ঘরের একটি দেওয়াল থেকে একটা ফোল্ডিং বেড টেনে বার করলো। ফোল্ডিং বেড এর পেছনে একটা প্যানেল ছিল। একটা প্যানেল বলতে কি বলবো, মানে একটা ড্রয়ারের মতো ছিল যেখানে অনেকখানি জায়গা ছিল, যে ড্রয়ারটার যে সামনের যে মানে ফ্রন্টটা সেটা বেড দিয়ে ঢাকা থাকতো। মানে জিমি এমন কায়দায় তার সেই ড্রয়ারটাকে বা লকারটাকে রেখেছিল ঘরের মধ্যে, যাতে করে ঘরে কেউ প্রবেশ করলে খুব সহজে তার চোখে সেই ড্রয়ারটা না পড়ে, যার জন্য মনে হবে যেন একটা দেওয়ালের মধ্যে একটা বেড মানে রাখা হয়েছে, রাত্রিবেলা শোয়ার সময় সে বেডটা নামিয়ে সে ঘুমোয়, এমনটা মনে হবে। এরকম একটা লুকস সে দিয়ে রেখেছিল তার ওয়ালে। তো সেই ওয়াল থেকে সেই বেডটাকে প্রথমে, ওই ফোল্ডিং বেডটাকে সে টেনে বার করলো, করার পরে তার পেছনেই ছিল সেই ড্রয়ারটা। জিমি স্লাইড ব্যাক আ প্যানেল ইন দ্য ওয়াল। এবার সে ড্রয়ারের যে দরজাটা বা পাল্লাটা সেটা কীরকম ছিল, স্লাইডিং পাল্লা ছিল, মানে ঠেলে দিলে, পুশ করে দিলে একটা সাইডে সেখানে সেটা ড্রয়ারটা ওপেন হয়ে যায়। তো সেরকম একটা পাল্লাকে, মানে যেটাকে এখানে বলেছে স্লাইড ব্যাক, অর্থাৎ ঠেলে সরিয়ে দেওয়া, প্যানেল বলতে ওই পাল্লাটাকে বোঝানো হয়েছে। ইন দ্য ওয়াল অর্থাৎ ওয়ালের মধ্যে ঠেলে সেটাকে ঢুকিয়ে দিল এবং সেই জায়গাটা ওপেন হয়ে গেল, এবং সেখান থেকে অ্যান্ড ড্র্যাগড আউট আ ডাস্ট কভার্ড সুটকেস, এবং সেখান থেকে ড্র্যাগড আউট, ড্র্যাগ মানে হচ্ছে টেনে বার করা, মানে কোনো ভারী বস্তুকে যখন টেনে কোথাও থেকে বার করা হয়, টেনে হিঁচড়ে, সেটাকে ড্র্যাগড আউট বলা হয়। তো টেনে সেখান থেকে বার করলো একটি সুটকেস। সেই সুটকেসটা কীরকম ছিল, ডাস্ট কভার্ড, অর্থাৎ ধুলোতে ভরে ছিল, মানে চারিদিকে ওপর থেকে প্রচুর ধুলো পড়েছে সেটা দেখেই মনে হচ্ছিল। তো এই ধুলোয় ভরে থাকার কারণটা কি, কারণ সে যেহেতু 10 মাস ধরে জেলে ছিল, সেই সময় তার ঘরে কেউ ঢোকেনি, যার জন্য তার কোনো মানে জিনিসপত্রতেই হাত পড়েনি, সুতরাং সব জায়গাতেই ধুলো পড়ে রয়েছে, যার জন্য এখানে ডাস্ট কভারটাকে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো সেই সুটকেসটা সে প্রথমেই ঘরে ঢুকে বার করলো। দেখো, অন্য কোনো জিনিস কিন্তু সে দেখলো না বা তাকালো না, সে সোজা তার সেই সুটকেসটাকেই বার করলো তার গোপন জায়গা থেকে। তার মানে সেই সুটকেসটার মধ্যে এমন কিছু রয়েছে যেটা জিমি ভ্যালেন্টাইনের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ প্রিয়। তারপরে কি বলছে দেখো, হি ওপেনড দিস অ্যান্ড গেজড ফন্ডলি at the finest set of burglar's tools in the east. সে সেটাকে খুললো, এবার খুলে নিয়ে গেজড ফন্ডলি মানে ভীষণ প্রিয়ভাবে, মানে ভীষণ আন্তরিকভাবে, গেজড মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ভীষণ আন্তরিকভাবে সে সেই সুটকেসের ভেতরে রাখা যন্ত্রপাতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ বার্গলার্স টুলস, সেই বাক্সটার মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো কি, বার্গলার্স টুল। বার্গলার মানে হচ্ছে কি ডাকাতি করা, তো সে তো এক প্রকার ডাকাতি করে বা চুরি করে, তো সেই চুরি করার জন্য বা তার যে ওই চুরির মানে সে করেই মেনলি ওই লকারগুলোকে ভাঙার কাজ। তো সেই লকার ভাঙার জন্য প্রচুর যন্ত্রপাতি, উন্নত মানের যন্ত্রপাতি প্রয়োজন, সেই যন্ত্রপাতিগুলো পরিপূর্ণ রয়েছে সেই সুটকেসের মধ্যে। সেই যন্ত্রপাতিগুলোকে টুলস বলা হচ্ছে। সেই মানে ডাকাতি করার যন্ত্রপাতিগুলো, যেগুলোকে বলা হয়েছে ফাইনেস্ট সেট, ফাইনেস্ট
দেখো ফাইন শব্দটাকে সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করা হয়েছে, মানে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে সুন্দর, উন্নত মানের তার সেই টুলসগুলো, যন্ত্রপাতিগুলো, সেটা উন্নত মানের কোথায়? ইন দ্য ইস্ট, অর্থাৎ পুরো তার কিংডমের মধ্যে, হ্যাঁ, বা ইস্টের সেই মানে রাজ্যগুলোর মধ্যে তার সেই টুলসগুলো সবচেয়ে বেশি উন্নত মানের। তার সেই মানে ডাকাতি করার যন্ত্রপাতিগুলো, সেই যন্ত্রপাতিগুলোর দিকে সে খুব আদর করে সস্নেহে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। তারপরে কি বলা হয়েছে দেখো, ইট ওয়াজ আ কমপ্লিট সেট মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, the latest designs in drills, punches, braces and beads, jimmies, clamps and augers, with 2 or 3 novelties invented by Jimmy himself. সেটার মধ্যে কি কি ছিল? ইট ওয়াজ আ কমপ্লিট সেট, অর্থাৎ বলতে চাইছে যে টুলসগুলো তার কাছে ছিল সেই টুলসগুলো হচ্ছে একটা কমপ্লিট সেট, অর্থাৎ যা কিছু লাগে চুরি করতে বা কোনো মানে মূল্যবান কোনো মানে বড় ধরনের কোনো লকারকে ভাঙতে যা যা যন্ত্রপাতি প্রয়োজন তার সব কিছু, কোনোটা বাদ নেই, এরকম একটা কমপ্লিট সেট তার কাছে ছিল। সেই সেটগুলো কি দিয়ে তৈরি? মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, অর্থাৎ সেগুলো স্টিল দিয়ে অবশ্যই তৈরি ছিল, কিন্তু সাধারণ মানের কোনো স্টিল নয়, টেম্পার্ড স্টিল, স্পেশালি টেম্পার্ড, মানে যেগুলো যে স্টিলটাকে বানানোর জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে, সেই পদ্ধতিতে স্টিলটাকে বানালে সেটা ভীষণ মজবুত হয়, ভীষণ শক্ত, হার্ডি হয়, যাতে করে ভেঙে না যায় খুব সহজে বা মরচে না পড়ে যায়। এমন ধরনের উন্নত মানের স্টিল দিয়ে সেই যন্ত্রপাতিগুলোকে তৈরি করানো, স্পেশালি মানে অর্ডার দিয়ে আর কি, যাতে মানে খুব সাধারণভাবে কিনতে গেলে যে কোয়ালিটির স্টিলটা থাকে সেই কোয়ালিটি তার চলবে না, যার জন্য সবচেয়ে উন্নত মানের স্টিল দিয়ে স্পেশালি অর্ডার দিয়ে বানানো সেই যন্ত্রপাতিগুলো। আর তারপরে দেখো কমা কমা দিয়ে যেগুলো লিখেছে সেগুলো হচ্ছে যন্ত্রপাতিগুলোর নাম, এগুলোর তো আর বাংলা মানে কিছু বলা যায় না, তার জন্য এখানে বলেই দিচ্ছি। লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস, অর্থাৎ ড্রিল মেশিন, সেটাও হচ্ছে লেটেস্ট ডিজাইনের, অর্থাৎ সবচেয়ে উন্নত মানের যে ড্রিলস, হ্যাঁ, যেগুলো হাতে নিলেই খুব সহজেই কাজ হয়ে যাবে, তার জন্য একটুও আলাদাভাবে পরিশ্রম করতে হবে না সেরকম। পাঞ্চেস, ব্রেসেস অ্যান্ড বিটস, জিমিস, ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স, এগুলো সমস্তই হচ্ছে তার সেই বার্গলারি সেটের যন্ত্রপাতিগুলোর নাম। এগুলোর বাংলা মানে কিছু বলার মানে যায় না। আর তার মধ্যে আরও দুটো মানে উল্লেখ করা হয়েছে, উইথ 2 or 3 novelties invented by Jimmy himself। সেই যন্ত্রপাতিগুলোর মধ্যে আবার ছিল 2-3টে নভেলটিজ। এই নভেলটিজ মানে হচ্ছে জিমির নিজের ডিজাইন করা, মানে তার কাজ করতে গিয়ে মনে হয়েছে যে মানে বিশেষ কিছু যন্ত্রপাতি সেখানে মিসিং রয়েছে, যেগুলো না হলেই কাজটা খুব স্মুথলি করা সম্ভব নয়। তাই সেই যন্ত্রপাতিগুলো কীরকম হওয়া উচিত তার ডিজাইন নিজে বলে দিয়ে নিজের ডিজাইনে সেগুলোকে আলাদাভাবে তৈরি করিয়েছিল জিমি। ওই জন্য এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে উইথ 2 or 3 novelties, অর্থাৎ তার নিজের ডিজাইন দিয়ে নিজের বুদ্ধিতে সেই যন্ত্রপাতিগুলো তৈরি করা 2-3টে সেরকম যন্ত্রপাতিও তার মধ্যে ছিল। ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, ইনভেন্টেড মানে আবিষ্কার করা, যে যন্ত্রপাতিগুলো সে নিজের মতো করে আবিষ্কার করেছে, কেমন, অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে সেই যন্ত্রপাতিগুলোর প্রতি তার যে একটা অদ্ভুত মমত্ব বোধ সেটা থাকাই স্বাভাবিক, কারণ এটাই তার জীবন এবং চুরি করাটা তার একটা নেশা বা শখ। আর সেই শখ পূরণ করার জন্য যে যন্ত্রপাতিগুলো সেগুলো মোটেও খুব অর্ডিনারি নয়, যথেষ্ট স্পেশালি, যার জন্য সেগুলোকে সে এতটা গোপন জায়গাতে ভীষণভাবে সুরক্ষিত রাখে, যাতে খুব সহজে মানে না জানলে কারোর পক্ষে সেই টুলসের বক্স মানে পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়, এমনকি বেন প্রাইসের মতো ডিটেকটিভেরও নয়, যার জন্য বেন প্রাইস তাকে যখন তার ঘর থেকেই ধরতে এসেছিল, ধস্তাধস্তি করে তাকে ধরে নিয়ে গেছিল, তখনও কিন্তু তিনি সেই যন্ত্রপাতির বক্সটাকে খুঁজে পাননি। ইন হুইচ হি took
প্রাইড মানে হচ্ছে গর্ব করা, অর্থাৎ এমন যন্ত্রপাতির জন্য স্বাভাবিকভাবেই জিমির মতো মানুষ সেই যন্ত্রপাতিগুলোর জন্য গর্ববোধ করবেই, কারণ সেগুলো তার একদম নিজের মনের মতো করে সমস্ত অর্ডার দিয়ে বানানো, কিছু কিছু তার নিজের ডিজাইন করে নিজের ইনভেনশনে সে বানিয়েছে। সুতরাং সেই যন্ত্রপাতিগুলোর প্রতি তার একটা ভীষণ মমত্ববোধ, ভীষণ অ্যাট্রাকশন রয়ে গিয়েছে। যার জন্যই বলা হচ্ছে সেই সমস্ত ইন হুইচ হি টুক প্রাইড, সেই সমস্ত যন্ত্রপাতিগুলোকে নিয়ে তার ভীষণ গর্ব রয়েছে, সে গর্বিত সেগুলোর জন্য। Over $900 they had cost him to have made at a place where they make such things for the profession. কি বলা হচ্ছে, এই যে যন্ত্রপাতিগুলো সেগুলো বানানোর জন্য সে অর্ডার দিয়ে বানিয়েছে, যেহেতু সেই জন্য সেই যন্ত্রপাতিগুলোর জন্য তার খরচও কিছু কম হয়নি। বলা হয়েছে ওভার $900, অর্থাৎ $900 চেয়েও বেশি টাকা, বেশি অ্যামাউন্ট তাকে খরচ করতে হয়েছে। দে হ্যাড কস্ট হিম, অর্থাৎ সেই যন্ত্রপাতিগুলো বানাতে তার খরচ হয়ে গেছে। টু হ্যাভ মেড আপ অ্যাট, অর্থাৎ যে জায়গা থেকে শুধুমাত্র যে মানে খুব উন্নত মানের জিনিস, উন্নত স্টিল দিয়েই বানানো হয়েছে তাও নয়, যে প্লেস থেকে বানানো হয়েছে সেটাও মানে এই প্রফেশনের জন্য, অর্থাৎ এই ধরনের কাজকর্মের জন্য যে মানে টুলসগুলো, সেই টুলসগুলো বানানোর স্পেশাল একটা জায়গা, মানে খুব সাধারণ জায়গা থেকেও সে সেগুলো বানায়নি বা কিনেনি। যার জন্য বলে দেওয়া হয়েছে at a place where they make such things for the profession, এই প্রফেশনের জন্য এই ভাঙা মানে লকার ভাঙার জন্য যে উন্নত মানের টুলস, সেগুলো সকলের পক্ষে বানানো, ডিজাইন করা সম্ভব নয়। তাই যারা এই প্রফেশনের কাজগুলো স্পেশালি করে থাকে পুরো ইস্টের মধ্যে, তাদের কাছ থেকে, তাদের ঘর থেকেই সেই যন্ত্রপাতিগুলো অর্ডার দিয়ে জিমি বানিয়েছিল। তাই সেই যন্ত্রপাতির বক্সটার প্রতি সস্নেহে জিমি তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে, মানে সেই জন্য বোধ করতে চাইছে যে 10 মাস সে এই যন্ত্রপাতিগুলোর থেকে আলাদা রয়েছে, বিচ্ছিন্ন রয়েছে, যেটা হয়তো তাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। তাই সে ছাড়া পেয়েই ঘরে ঢুকেই সবচেয়ে আগে তার সেই প্রিয় যন্ত্রপাতিগুলোর সঙ্গে বেশ কিছু সময় কাটালো। জিমি ভ্যালেন্টাইন স্টোরিটা যেহেতু অনেকটা বড়, তাই একটি মাত্র ভিডিওতে সেটা সম্পূর্ণ করা প্রায় অসম্ভব, কারণ অনেকটা সময় লেগে যাবে আর তোমাদের শুনতেও সেটা বোরিং লাগতে পারে, কারণ অনেকটা সময় যেহেতু লাগবে। যার জন্য পুরো গল্পটিকে বেশ কয়েকটি পার্টে আমি ভাগ করে নিয়েছি। প্রথম পার্টে আজকের এতটুকু পড়ানো হলো, পরবর্তী অংশ, পরবর্তী পার্টগুলোতে তোমরা অতি অবশ্যই পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে সেটা দেওয়া থাকবে, উল্লেখ করা থাকবে। আর তোমাদের ভিডিওটি আজকের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে অন্যান্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও। থ্যাংক ইউ।